সাউন্ড বাড়াই তো। ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? ভিডিও নোটিফিকেশন আসে না। কতজন আসছে? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, ভালো। ভূমিকম্প রিস্ক জোন 4টা, 3টা না। কালকের ক্লাসে যে কোশ্চেন ছিল তা আমি পড়াই নাই। তাই ওকে। সাউন্ড আলো কি বেশি? ঠিক আছে, আসি আমরা। আমাদের প্রথম অধ্যায়টা একটু বড়, সরি প্রথম অধ্যায় মানে কি, ভূগোল পার্ট যেটা আছে সেকেন্ড চ্যাপ্টারটা একটু বড়। সেকেন্ড চ্যাপ্টার মানে আমার নতুন বই আমি নিয়ে আসছি, 21 সালের বই থেকেই পড়াচ্ছি। সেটা হলো এখন ওটা একটু বড়, ওইটারই আমরা এখানে বায়ুর স্তর সম্পর্কে একটা আলোচনা আছে, ছোট্ট আলোচনা। এই বায়ুর স্তরটা আমরা ভূগোল থেকে পড়ব। আর মানে এখানে খুব শর্ট আলোচনা, একটু পড়ে লাভ নেই। আমরা ভূ অভ্যন্তর নিয়ে পড়ি, ভূ অভ্যন্তর গঠন। এখন এই ভূ অভ্যন্তর কয়েকটা স্তরে বিভক্ত। সেটা হলো যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। আলো কি বেশি নাকি? দেখো না, আলো মনে হয় বেশি, দেখা যায় না। আলো একটু কমাই দাও, দেখা যায় না মনে হয়। ওখানে ক্লিয়ার? আপনারা কি লাইট তো বেশি, ঠিক আছে, একজন বলছে একটু আর একটু কমাই দাও, আর একটু কমাইলে ফুটবে। এখন ঠিক আছে, ওকে। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ও বিভিন্ন স্তর বিন্যাস এবং ভূকম্পীয় তরঙ্গের গতি ও প্রকৃতির তারতম্যের আলোকে অটোফোকাস হচ্ছে মনে হয় তো। তারতম্যের আলোকে
ভূ অভ্যন্তরকে তিনটি ভাগে ভাগ করা যায়। তিনটি ভাগে ভাগ করা যায়। এক হলো কেন্দ্রমণ্ডল, দুই গুরুমণ্ডল, তিন হলো অশ্বমণ্ডল। অশ্বমণ্ডল, আসলে এই অশ্ব বানান হওয়া উচিত এইটা, আর ভূগোল বইতে লেখা শয় ব। অশ্বমণ্ডল যেটা সেটাই কিন্তু ভূত্বক, এটাকেই ভূত্বক বলা হয়। তাহলে ভূ অভ্যন্তরীণ গঠন হলো তিনটা, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, অশ্বমণ্ডল। এটা ভূগোল পার্টের অংশ। তো আমি এখন এটা মুছে ফেলি, মুছে আমরা খুব ডিটেইল আলোচনা করি চিত্র এঁকে। তাহলে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন এবং বিভিন্ন স্তর বিন্যাস, ভূকম্পীয় তরঙ্গের গতি প্রকৃতি, এই কথাটা মনে রাখবেন। আসবে যে ভূ অভ্যন্তরীণ গঠনকে তিন ভাগে ভাগ করা হয়েছে কিসের আলোকে? ভূকম্পনীয় তরঙ্গের গতি প্রকৃতির আলোকে, গতি প্রকৃতি তারতম্যের আলোকে। তার মানে ভূকম্পীয় তরঙ্গের গতি প্রকৃতি, ক্লিয়ার? ভূকম্পীয় তরঙ্গের গতি প্রকৃতি। আজ ভূগোল বই না, আজ 9-10 বাংলাদেশে বিশ্ব পরিচয়, কিন্তু এখানে চ্যাপ্টারটা হয়ে গেছে ভূগোলের, চ্যাপ্টারটা ভূগোলের হয়ে গেছে। ওকে, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ও বিভিন্ন স্তর বিন্যাস ও ভূকম্পীয় তরঙ্গের গতি প্রকৃতি তারতম্যের আলোকে ভূ অভ্যন্তরকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, এবং সেই তিনটি হলো কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, অশ্বমণ্ডল। রেডি? তাহলে ভূ অভ্যন্তরীণ গঠনটা এই রকমের, দেখা যায়, এটা ক্লিয়ার? দেখা যায়? আর একটু পরে দেখা যায়। তাহলে এইভাবে এখানে এভাবে আঁকেন, তিনটা সাইন দেন, এখানে ধরেন ডট 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 ডট, সমান, এটা 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 সমানই। এখন এইটা হ্যালো, ওয়ালাইকুম আসসালাম জি। বাউফল, আমি ক্লাসে, আমি ক্লাসে পরে কথা বলবো না, আমি পরে অ্যাড করবো না। ঠিক আছে। এখন দেখেন এইটা, এখানে আর একটা সাইন, এইটা হলো কেন্দ্রমণ্ডল। এই কেন্দ্রমণ্ডল, এটা হলো পৃথিবীর কেন্দ্রে, যেটা 3486 কিলোমিটার, 3486 কিলোমিটার। এখানে হলো 1116 কিলোমিটার, সরি 1216 কিলোমিটার। এটা হলো ভিতরের অংশ। এটা হলো 2270 কিলোমিটার। এটা হলো বাহিরের অংশ, এটা ভেতরের অংশ, এটা বাহিরের অংশ। এই 6, 7 আর 1 8, 2 আর 2 4, আর 2 আর 1 3। তার মানে কেন্দ্রমণ্ডলের ভেতরের অংশ হলো 1216 কিলোমিটার,
আর উপরের মানে বাহিরের অংশ হলো 2270 কিলোমিটার, আর ভেতরের অংশ হলো 1216 কিলোমিটার। এবং এখানে এই বাহিরের অংশে এটা তরল আর এটা হলো কঠিন। তার মানে এটা তরল পদার্থ, এটা কঠিন পদার্থ। এটা তরল হলো পানির চেয়ে 10-12 গুণ 10-12 গুণ ভারী। পানির চেয়ে ভারী না বললে ঘন ঘন আর কি, এত গুণ ঘন, 10-12 গুণ ঘন। আর এই কেন্দ্রমণ্ডলের গঠন যে উপাদান দ্বারা, সেটা হলো পারদ, সীসা, নিকেল। পারদ, সীসা, নিকেল, এখানে লোহা। তার মধ্যে প্রধান যদি বলা হয়, প্রধান হলো NiFe, নাইফ মানে নিকেল এবং আয়রন। Ni ফর নিকেল দেখা যায়, আর Fe হলো আয়রন। কেন্দ্রমণ্ডলের গুরুত্বপূর্ণ তথ্য এখানে শেষ। গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া হলো। এখন শোনেন, কেন্দ্রমণ্ডল দুইটা পার্ট, একটা ভেতরের অংশ, একটা বাহিরের অংশ। কেন্দ্রমণ্ডল পৃথিবীর কেন্দ্রে, অর্থাৎ ভূ অভ্যন্তরের মধ্যে, মাটির নিচে। এবং এখানে, কারণ পৃথিবী যদি এরকম গোল হয়, তাহলে এইটা কেন্দ্র থেকে তো এরকমের হবে না, ভূমিটা এরকমের হবে না, এরকম আস্তে আস্তে তো এখানে কেন্দ্র চলে আসবে। তার মানে আপনি এভাবে একটা অংশ দেখানো, তার মানে পুরো পৃষ্ঠটাই এরকমের। তারপরে একটা অংশ যদি দেখে, এটা ভিতরের অংশটা হলো কঠিন, বাইরের অংশটা হলো তরল ঘন। এবং এইখানের এই ভূ অভ্যন্তরের এই জায়গাটা হলো 3486 কিলোমিটার। কারণ আপনি জানেন কি পৃথিবীর ব্যাস কত? পৃথিবীর ব্যাস আমরা আগের ক্লাসে পড়ছি, পৃথিবীর ব্যাস হলো 12,752 কিলোমিটার নাকি, এদিকে, আর এদিকে হলো 709 কিলোমিটার। তাহলে এটাকে যদি আপনি ব্যাসার্ধ করেন, ব্যাসার্ধ তো এতটুকু হবে, এটা ব্যাস, তাহলে ব্যাসার্ধ অর্ধেক, তাহলে অর্ধেক ব্যাসার্ধ কত? অর্ধেক ব্যাসার্ধ হলো 2 দিয়ে ভাগ দেন, 6, 3, 7, 6, 6376। আবার যদি এদিক থেকে নেন তাহলে কিন্তু আবার হবে 6000, কমে যাবে, 6200 সামথিং হবে। তার মানে ব্যাসার্ধ অংশটা আপনি দেখবেন এই কয়েকটা যোগ করলে সেই ব্যাসার্ধ পরিমাণ হয় কিনা। আপনি যদি যোগ করেন, এখানে আছে 3486 কিলোমিটার, এখানে আছে, এই জায়গাটা হলো গুরুমণ্ডল, আর গুরুমণ্ডল হলো এখান থেকে এখানে এতটুকু 1448 কিলোমিটার, 1448 কিলোমিটার। দেখবেন আপনার এখান থেকে এখানে যোগ করলে এই ব্যাসার্ধ পরিমাণটা পাওয়া যাবে। ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ, এটা পাওয়া যাবে। অটো ফোকাস হচ্ছে নাকি? দেখো ওখানে কি বলে, সাউন্ড কি কম আজকে? আপনি সাউন্ড বাড়ান, আমি তো শুনতে পাচ্ছি। কেন্দ্রমণ্ডলের আল্লাহ তথ্য এখানে কত বেশি সাউন্ড, গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া হলো। এখন শুনেন, অটো ফোকাস মানে কমেন্ট দেখে সে চেহারা বস না। তাহলে এখানে হলো 3400 আর 1400, এই তো হলো কত, 14 আর হলো 3400, আমি দুঃখিত, এটা আবার 2 ভাগে বিভক্ত। গুরুমণ্ডল মোট হলো 2885 কিলোমিটার, মোট 2885 কিলোমিটার। তার মানে হলো এখানেই 6200 আছে, আর এইটা হলো গুরুমণ্ডল। এই গুরুমণ্ডলের উপরি অংশে যেটা, সেটা 1448 কিলোমিটার। উপরিভাগ ব্যাসল্ট জাতীয়, উপরিভাগ ব্যাসল্ট জাতীয় উপাদান দ্বারা গঠিত,
ব্যাসল্ট জাতীয় উপাদান দ্বারা গঠিত এবং উপরিভাগের হলো 1448 কিলোমিটার। তাহলে উপরিভাগের দৈর্ঘ্য মানে উপরিভাগের দৈর্ঘ্য হলো 1448 কিলোমিটার। এই গুরুমণ্ডল মোট হলো 1885 কিলোমিটার। তার মানে 1448 কিলোমিটার উপরিভাগে, তাহলে নিম্নাংশে হলো বাকি 1400। এখন দেখেন এই গুরুমণ্ডলের যে গঠন সেটা হলো প্রধান উপাদান সেই উপাদানকে বলা হয় সীমা, অর্থাৎ সিলিকন ম্যাগনেসিয়াম, সিলিকন আর এতে হলো ম্যাগনেসিয়াম। তো সিলিকন এবং ম্যাগনেসিয়াম নিয়ে গঠিত হলো গুরুমণ্ডল। আর নাইফ মানে হলো নিকেল এবং আয়রন, এটা হলো কেন্দ্রমণ্ডল, এটাকে বলা হয় সীমা স্তর। এই স্তরের নাম হলো গুরুমণ্ডলকে বলা হয় সীমা স্তর, আর এটাকে বলা হয় নাইফ স্তর। এখন দেখেন এই জায়গাটা, এটা হলো অশ্বমণ্ডল। এই অশ্বমণ্ডল এইটা হলো 64 কিলোমিটার। ভূপৃষ্ঠের মধ্যে ভূ অভ্যন্তর থেকে মানে ভূপৃষ্ঠে ভূ অভ্যন্তরের দিক যাবে 64 কিলোমিটার, এটা হলো অশ্বমণ্ডল। এবং এই অশ্বমণ্ডলটার সবচেয়ে কঠিন শিলা দ্বারা গঠিত। তাহলে সবচেয়ে কঠিন শিলা দ্বারা গঠিত হলো অশ্বমণ্ডল। এই অশ্বমণ্ডলের গভীরতা যদি বলেন সেটা গড় বললে হবে 17 কিলোমিটার। আর মহাদেশীয় অঞ্চলে যেখানে মানুষ বসবাস করে, যে সমভূমি অঞ্চল, সেখানে 40 কিলোমিটার গভীর থাকে। আর মহাদেশীয় অঞ্চলে 40 কিলোমিটার মানে আমি যেটা বলতেছি সেটা ভূত্বকের গভীরতা, অর্থাৎ অশ্বমণ্ডলের মধ্যে উপরি যে ভাগটা থাকে সেটা অশ্বমণ্ডল মানে ভূত্বক। অর্থাৎ কোনো জায়গায় এই অশ্বমণ্ডল পুরোটাকে ভূত্বক বলা হয়েছে, কোনো ক্ষেত্রে উপরি ভাগকে, যেমন প্রত্যেকটারই 2টা ভাগ আছে, এর উপরি ভাগটাকে বলা হয়েছে ভূত্বক। সেই ভূত্বকের গড় গভীরতা বললে 17 কিলোমিটার, কিন্তু অশ্বমণ্ডলের গভীরতা তো 64 কিলোমিটার। আর এখানে মহাদেশীয় অঞ্চলে 40 কিলোমিটার আর সমুদ্র অঞ্চলে 3 কিলোমিটার। সমুদ্র অঞ্চলে হলো 3 কিলোমিটার। তাহলে অশ্বমণ্ডল কঠিন শিলা দ্বারা গঠিত। সেই শিলাগুলা কি কি? আর যদি বলি যে অশ্বমণ্ডলের গড় গভীরতা, এটা কখনো ভূমি অনুসারে 30 থেকে 64 কিলোমিটার হয়, কিলোমিটার গভীরতা হয়। এবং সেক্ষেত্রে সর্বোচ্চ হলো 64 কিলোমিটার, আর এটা সর্বনিম্ন 30 কিলোমিটার পর্যন্ত গভীরতা হয়। আর তার মধ্যে ভূত্বকের যে গভীরতা, সে ভূত্বকের গড় গভীরতা 17 কিলোমিটার, মহাদেশীয় অঞ্চলে 40 আর সমুদ্র অঞ্চলে 3 কিলোমিটার। এটা কঠিন শিলা দ্বারা গঠিত। এবং এখানে যে শিলা যেটা গঠিত সেখানে হলো অক্সিজেন, তারপরে হলো সিলিকন, লোহা, তারপর অ্যালুমিনিয়াম। অক্সিজেন, সিলিকন, লোহা মানে লোহাই অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ও পটাশিয়াম। অক্সিজেন, সিলিকন, লোহা, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। এর মধ্যে যদি বলা হয় প্রধান উপাদান হলো শিয়াল, অর্থাৎ সিলিকন অ্যালুমিনিয়াম। এই জন্য এই স্তরকে বলা হয় শিয়াল স্তর। তাহলে শিয়াল স্তর বলা হয়, প্রধান উপাদান হলো সিলিকন এবং অ্যালুমিনিয়াম।
সিলিকন ও অ্যালুমিনিয়াম। তাহলে ভূ অভ্যন্তরভাগের গঠন এখানে পুরো আলোচনাটা আছে। অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। অটোফোকাস বন্ধ করতেছ? সাউন্ডটা কম কেন? আমরা কি সাউন্ড কম শুনতে পাচ্ছেন? সাউন্ড কম? ফুল আছে? দাঁড়াও, সবই তো ফুল আছে। ঝাপসা হলো কেন? কই ঝাপসা? ঝাপসা হয়েছে? আল্লাহ কি কয়? ঝাপসা হয়েছে নাকি? হ্যাঁ, এমবি এমবি তো থাকার কথা। এমবি কি নাই নাকি? আমারটা তো ক্লিয়ার, আমি যে দেখতে পাচ্ছি। ওনারা তো বলতেছে যে ঝাপসা। আমার এটা তো ক্লিয়ার। কলার ছিল? কিছুই তো আসার কথা না। অনেকেই কম করতে, ধুমায় কম করতে ঝাপসা, কিন্তু আমি তো ও ঝাপসা বলতে কি মানে বেশি লেখা মনে হয়, এই জন্য। আমার এটা তো ক্লিয়ার পুরো। মাঝে মাঝে ঝাপসা একটু আগায় হয় নাকি? ও আচ্ছা। হুম, একটু একটু আপনারা লাইনে থাকেন, কেউ যায়েন না, আমি দেখতেছি। হ্যাঁ তাই? সব দেখা যাচ্ছে, সব অংশ গুড। নিচে নিচে তো লেখাও নাই। এখন দেখেন, এখন দেখেন, অর্থাৎ কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, অশ্বমণ্ডল। আপনার এই এখান থেকে এখানে কেন্দ্রমণ্ডল থেকে অশ্বমণ্ডল পর্যন্ত ব্যাসার্ধের কথা বলা হয়েছে। পৃথিবীর ব্যাস হলো 12,752 কিলোমিটার, ব্যাসার্ধ বললে হবে 6,376 কিলোমিটার। আবার এদিকে কম, সেখানে আবার হতে পারে একটু কম, অর্থাৎ 20 কিলোমিটার কম হতে পারে। সব কিছু দেখলে কেন্দ্রমণ্ডলে 3486, গুরুমণ্ডলে 2885, আর অশ্বমণ্ডলে 64 কিলোমিটার। এই অশ্বমণ্ডলের গভীরতা থাকে 30 থেকে 64 কিলোমিটার। আর এখান থেকে ভূত্বক এর গভীরতা থাকে 40 থেকে 3 কিলোমিটার, অর্থাৎ 40 হলো মহাদেশীয় অঞ্চলে সর্বোচ্চ, আর সমুদ্রে তো কমই থাকবে, সমুদ্র এমনি গভীর না, ওখান থেকে 3 কিলোমিটার হয়। তার মানে গড় গভীরতা হলো 17 কিলোমিটার। কেন্দ্রমণ্ডলকে দুই ভাগে ভাগ করা হয়, একটা ভিতরের অংশ, একটা বাহিরের অংশ। ভেতরে 1216, বাহিরের অংশে 2270। আর কেন্দ্রমণ্ডল 3486 কিলোমিটার। ভিতরের অংশটা কঠিন পদার্থ, আর উপরটা তরল পদার্থ। তরল পদার্থ 10 থেকে 12 গুণ হলো এটা ঘন থাকে। আর কেন্দ্রমণ্ডলকে বলা হয় নাইফ, মানে হলো নিকেল এবং আয়রন দ্বারা গঠিত। আর এখানে পারদ আছে, সীসা আছে, নিকেল আছে। আর গুরুমণ্ডলকে বলা হয় সীমা, সীমা মানে হলো সিলিকন এবং ম্যাগনেসিয়াম। আর গুরুমণ্ডলের উপাদানটা হলো ব্যাসল্ট জাতীয় উপাদান দ্বারা গঠিত। ব্যাসল্ট জাতীয়, এটা কয়লার অংশ, ব্যাসল্ট জাতীয় এক ধরনের
উপাদান দ্বারা বা শিলা দ্বারা গঠিত। এটার উপরিভাগের আয়তন হলো, দৈর্ঘ্য হলো 1448 কিলোমিটার। আবার ব্লার 3400, কোন জায়গায় ব্লার? ওখানে, এখানে ব্লার হবে কেন? আমাকে নেটটা চেক করে একবার। না, আমি কি এটা ওয়াইফাই দিয়ে চালাচ্ছি? তাহলে আমি এটা ওয়াইফাই অফ করে দেবো। না, এটা তো এই ওয়াইফাই দিয়ে চলতেছে। হ্যাঁ, আমারটা ওয়াইফাই দিলে করে দিলে তো চলবে। ক্লিয়ার? এখন দেখেন, গুরুমণ্ডল হলো সীমা স্তর, এটা হলো শিয়াল স্তর। শিয়াল মানে সিলিকন অ্যালুমিনিয়াম, শিয়াল সীমা নাইফ, শিয়াল সীমা নাইফ। তার মানে সবচেয়ে বেশি অংশ কিন্তু কেন্দ্রমণ্ডল, অর্ধেকের বেশি হলো কেন্দ্রমণ্ডল। গুরুমণ্ডল তার চেয়ে ছোট, আর অশ্বমণ্ডল হলো আরো ছোট, আর ভূত্বক আরো ছোট। অশ্বমণ্ডলের উপরিভাগটা হলো ভূত্বক, যেখানে পৃথিবীতে মানুষ বসবাস করে, এটা হলো ভূত্বক। আমরা যেখানে আছি এটা ভূত্বকের উপরে দাঁড়ায় আছে। ক্লিয়ার? আই থিঙ্ক বুঝতে পারছেন। তবে ভূত্বক বেশি উপাদান দ্বারা গঠিত। অশ্বমণ্ডল বা ভূত্বক অংশটা অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম না, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। এখানে কিন্তু পটাশিয়ামটা নাই, এখানে পটাশিয়াম নাই, ম্যাগনেসিয়াম নাই। অশ্বমণ্ডলে ম্যাগনেসিয়াম নাই, গুরুমণ্ডলে ম্যাগনেসিয়াম আছে। এখানে সিলিকন কিন্তু আপনি দেখেন, সিলিকন কিন্তু এই উপরে দুইটাই সিলিকন আছে, এখানেও সিলিকন আছে, এখানেও সিলিকন আছে। এখানে অ্যালুমিনিয়াম আছে, এখানে অ্যালুমিনিয়াম নাই, এখানে ম্যাগনেসিয়াম আছে, সিলিকন ম্যাগনেসিয়াম। আর এখানে নিকেল এবং আয়রন, লোহা। তার মানে বুঝতে পারি পৃথিবীর অভ্যন্তরভাগের গঠনটা আমরা দেখলাম। ভূগোলের একটা গুরুত্বপূর্ণ এবং বিস্ফোটে একটা অংশ হলো এটা। আশা করি এরপরে বেসিক ভিউ থেকে যখন আমরা সলভ করব, আশা করব আপনার তখন সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনাদের গতকালকের কোশ্চেনটা আমি করি নাই, আমি জাস্ট সিলেবাসটা দিছি, সানোয়ার ভাই করছে। আমি একটু ব্যস্ত ছিলাম, আমার বোন হসপিটালে, আপনারা অনেকে জানেন মনে হয়, আমার বোনটা হসপিটালে ছিল। তা আপনাদের কোশ্চেনটা আমি করি নাই, তবে কোশ্চেন মোটামুটি খারাপ হয় না। আমি আবার ফাইনাল যে টেস্টগুলো, তখন তো আমি আবার কোশ্চেন করবো না। NIFE, নিফে, একজন বলছে নিফে দিলে ভালো হবে, নিকেল আর লোহা মনে থাকবে। আচ্ছা, দাও তো, অটো ফোকাসটা অফ করো। ওকে, অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, মূল মধ্যরেখা, তারপরে হলো নিরক্ষরেখা। খুব কঠিন আলোচনা, যারা পারেন তাদের জন্য সহজ, আর যারা পারে না তাদের জন্য একটু কঠিন, পারলেও কঠিন। কারণ এখান থেকে কোশ্চেন হবে, কিন্তু ঘুরিয়ে কোশ্চেন করবে, কোশ্চেনটা করবে ঘুরে, আমরা যা বুঝতে পারবো না, ঘুরে কোশ্চেন আসবে কিন্তু এখানে। ক্লিয়ার? পৃথিবীটা এই রকমের,
পৃথিবীটা এরকমের গোলাকার। গোলাকার যে কোনো ম্যাপের উপরে উত্তর হয়, তাহলে এখানে উত্তর হলে বামে হলো পশ্চিম, ডানে হলো পূর্ব, নিচে হলো দক্ষিণ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। এটা হলো পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র এটা। এই কেন্দ্র থেকে উত্তর থেকে দক্ষিণে, এই যে উত্তর থেকে দক্ষিণ, এই রেখাটা হলো, এটাকে বলা হয় অক্ষ। উত্তর থেকে দক্ষিণে পৃথিবীর কেন্দ্র বরাবর যে রেখাটা যায় তাকে বলা হয় অক্ষ। এটা হলো অক্ষ, অক্ষরেখা না, অক্ষ বা এক্সিস বলা হয়। এখন দেখেন এই জায়গাটায়, এই পূর্ব থেকে পশ্চিম দিকে এইটা হলো 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি। আমার সাথে সাথে আঁকেন, তারপরে আমি প্রত্যেকটা এক্সপ্লানেশন করে দুই পাশে লিখে দেব। এই রেখাটাকে বলা হয় নিরক্ষরেখা। এখন পৃথিবী তো গোল, এই রেখাটা বেসিক্যালি এরকমের হবে। এরকমের কি মানে, এটা এই রেখাটা হলো এই ওই পাশের, একটা বলের ওই পাশের রেখাটা হলো এটা, আর এই পাশেরটা এটা, মানে গোলাকার, পৃথিবী গোলাকার। এইটা হবে নিরক্ষরেখা। এই রেখাকে বলা হয় বিষুব রেখা। এবং নিরক্ষরেখা এইটাকে, এটা হয় বৃত্তাকার। এই নিরক্ষরেখাটা হলো বৃত্তাকার, বৃত্তাকার। এই জন্য এই নিরক্ষরেখাকে নিরক্ষবৃত্ত বলা হয়, নিরক্ষবৃত্ত। নিরক্ষরেখা যেটা পশ্চিম থেকে পূর্ব দিকে 0 ডিগ্রি বরাবর যায় পৃথিবীর কেন্দ্র হয়ে, পৃথিবীর কেন্দ্র হয়ে যেটা যায় সেটা হলো নিরক্ষরেখা। নিরক্ষরেখাটা গোলাকার হবে, কারণ বৃত্তাকার, পৃথিবী গোল। এই জন্য আমরা তো সোজা দেখাইলাম, মানে উপরের প্লেটটা দেখাইলাম, ওই পাশেও তো একটা আছে। আবার ঝাপসা হয়েছে, হ্যাঁ। আচ্ছা, আমরা তাহলে একটা কাজ করি, লাইটে কোনো সমস্যা করে নাকি? লাইটটা পিছনে তো ওয়াইফাই, আচ্ছা ওয়াইফাইতে প্রবলেম। আলো একটু বেশি, একটু কমা না, একটু পিছনে না, আলোটা একটু কমাই দাও, তাহলে হবে। লাইটটা কমাই দাও। আচ্ছা, আমরা 5 মিনিট পরে আসি, নেটটা একটু ঠিক করে আসি। 5 মিনিট পরে আসবো, 5 মিনিট পরে আসি, আমরা একটু নেটটা চেক করে আসি। পাঁচ মিনিট পরে আসবো প্লিজ। আচ্ছা ঠিক আছে, এখন শোনেন ভাই, সেটা হলো আমি যেটা বলতেছিলাম,
আমি এইখান থেকে আরেকবার একটু আসি, যা লিখছেন এটা একটু কেটে দেন, আমি আপনাদের কাছে আরেকবার আসি। এটা গোলাকার বৃত্ত, পৃথিবী উপরে উত্তর, নিচে দক্ষিণ, বামে পশ্চিম, ডানে পূর্ব। কে দেখেন, এটা হলো পৃথিবীর কেন্দ্র। এই কেন্দ্র বরাবর উত্তর দক্ষিণে যেই রেখাটা যায় এটাকে অক্ষ ধরা হয়, এটাকে অক্ষ ধরা হয়। কিন্তু এটা যখন যখন পুরোপুরি মিশে যাবে, অর্থাৎ এই রেখাটাকে ভিত্তি ধরা হয়, অক্ষ। আর এইটা 0 ডিগ্রি যখন বলবে তখন এই রেখাকে বলা হয় মূল মধ্যরেখা। এটা তখন মূল মধ্যরেখা। আমি শুরু থেকে শুরু করছি, আপনারা এটা মূল মধ্যরেখা। আর এই রেখাটাকে আরেকটা নামে ডাকা হয়। রেখাটা এই জায়গায় লন্ডনকে টাচ করেছে, লন্ডনের গ্রিনিস, এটা লন্ডন, LONDON, লন্ডন, ছোট্ট করে লিখতে পারেন এই ফাঁকা জায়গায় লন্ডন। এই রেখাটার আরেকটা নাম হলো গ্রিনিস রেখা। আমি বলছি যে পৃথিবীর কেন্দ্র বরাবর উত্তর থেকে দক্ষিণে যে রেখা যাবে সেই রেখাটাকে অক্ষ ধরা হয়, কিন্তু এটা অক্ষ রেখা না, এটা অক্ষ ধরা হয়। আর মূল মধ্য রেখা হলো 0 ডিগ্রি মান, গ্রিনিস রেখাও 0 ডিগ্রি মান। এটা গ্রিনিস রেখা, মূল মধ্য রেখা 0 ডিগ্রি মান থাকে। এখন বিষয়টা হলো এই জায়গা থেকে এটা 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, এটা নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার আরেকটা নাম আছে, এটা হলো বিষুব রেখা। পৃথিবীর কেন্দ্র বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে যে রেখা কল্পনা করা হয় সেটা হলো নিরক্ষরেখা অথবা কি বিষুব রেখা। আমি রেখাটা কথা বলছিলাম, পৃথিবী তো গোল, এটা এখান থেকে গিয়ে এরকমের হবে, অর্থাৎ ওই পাশেরটা হলো ওই পাশে, এই পাশেরটা হলো এইটা হলো উপরিভাগে, রেখাটা এরকম। কিন্তু আমরা কিন্তু উপরের প্লেটটা দেখাচ্ছি, এই জন্য আমাদের এভাবে সোজা আঁকতে হচ্ছে। আসলে এটা গোলাকার। এই নিরক্ষরেখা বলেন, অক্ষরেখা বলেন, সবগুলো হলো গোলাকার। এখন এই রেখাটার উপরে, এই রেখার পুরো উপরে এইটা হলো উত্তর গোলার্ধ, উত্তর গোলার্ধ। আর এই রেখার পুরোপুরি নিচে এই পুরোটা হলো দক্ষিণ গোলার্ধ, এটা হলো দক্ষিণ গোলার্ধ। এইটা হলো উত্তর মেরু, পৃথিবীর যে মেরু এটা উত্তর মেরু, আর এটা হলো দক্ষিণ মেরু। এই প্রান্ত বিন্দুটা হলো মেরু, এটা উত্তর মেরু, এটা হলো দক্ষিণ মেরু। এই প্রান্ত বিন্দুটা হলো উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। আর এই রেখার নিচে যা আছে এখান থেকে পুরো এই পুরোটা এটা দক্ষিণ গোলার্ধ, এখান থেকে পুরোটা উত্তর গোলার্ধ। আমার বাংলাদেশ এই জায়গায়, তার মানে বাংলাদেশ কোন গোলার্ধে অবস্থিত? উত্তর গোলার্ধে অবস্থিত। নিরক্ষরেখার উপরে উত্তর গোলার্ধ, নিচে হলো দক্ষিণ গোলার্ধ। এখন দেখেন এই নিরক্ষরেখা, কোনো কমেন্ট আছে? কেমনটা লাগে নেট? আচ্ছা ভাই, আমি একটু 5 মিনিটস আমি আসতেছি আবার। আমরা কি ওয়াইফাই চালাইতেছি? ডেটা না থাকে সহ্য হয় না। আল্লাহ মাফ করো। হ্যাঁ,
চলতেছে দেখেন তো ভাই। ঠিক আছে, এখন তাহলে উত্তর মেরু, এটা উত্তর গোলার্ধ, এটা উত্তর মেরু, এটা হলো দক্ষিণ মেরু, এটা দক্ষিণ গোলার্ধ। বাংলাদেশ নিরক্ষরেখার উপরে মানে উত্তর গোলার্ধে অবস্থিত। এখন দেখেন, যদি বলা হয় যে নিরক্ষরেখা কোনটা, নিরক্ষরেখা হলো, এটা নিরক্ষরেখা অথবা বিষুব রেখা। আর এই যে রেখাটা যাবে, এই যে আমি রেখাটা দিচ্ছি, একেবারে 0 ডিগ্রি থেকে এই জায়গাটা যাবে একবার 90 ডিগ্রি পর্যন্ত। এই 0 থেকে উপরে 90 ডিগ্রি, নিচে হলো 90 ডিগ্রি। এখন এই যে উপরে গেল, ধরেন এটা 10 ডিগ্রি, এটা 20 ডিগ্রি, তার মানে এটা 20 ডিগ্রি উত্তর অক্ষরেখা, 20 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এটা 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এই অক্ষরেখাকে, এদেরকে, এরা সবাই গোলাকার। মানে আপনি যখন এখানে যাবেন, পৃথিবী তো গোল, তার মানে সবগুলো ওইরকম ঘুরে আসবে, বলটার চারদিকে আসবে, কিন্তু আমরা উপরিভাগ দেখি বলে আমাদের কাছে সোজা মনে হয়। এখন এইটা বৃত্তাকার অথবা গোলাকার, এই রেখাটা হয়তো বৃত্তাকার নয়তো হলো গোলাকার। এই অক্ষরেখাগুলোকে সমক্ষরেখাও বলা হয়, সমক্ষরেখাও বলা হয়। এখন দেখেন, এরা যদি বৃত্তাকার হয় তাহলে এই নিরক্ষরেখাকে বলা হবে মহাবৃত্ত। এখন নিরক্ষরেখা যা, বিষুব রেখা তা, মহাবৃত্ত তা। নিরক্ষরেখার আকৃতি কি? ত্রিভুজ আকৃতি নাকি সরল আকৃতি, বক্র আকৃতি না বৃত্তাকার? বৃত্তাকার। তার মানে নিরক্ষরেখা, বিষুব রেখা এবং মহাবৃত্ত সবগুলোই এক। নিরক্ষরেখা গেছে পৃথিবীর কেন্দ্র বরাবর, তার মান হলো 0 ডিগ্রি। নিরক্ষরেখাটা পশ্চিম থেকে পূর্ব দিকে গেছে। এই নিরক্ষরেখার উপরে উত্তর গোলার্ধ, নিচে হলো দক্ষিণ গোলার্ধ। এই নিরক্ষরেখার এই রকমের করে সমান্তরাল যে আরো কতগুলো রেখা গেছে, এই রেখাগুলো কিন্তু সমান্তরাল। এই সমান্তরাল রেখাগুলো যাওয়ার কারণে এই রেখাকে বলা হয় সমক্ষরেখা। এই অক্ষরেখা বৃত্তাকার এবং গোলাকার। এই জন্য এই রেখার একটা নাম হচ্ছে নিরক্ষ বৃত্ত। এই রেখার একটা নাম হলো নিরক্ষ বৃত্ত। আমি আগেরটায় বুঝছিলাম নিরক্ষ বৃত্ত নিরক্ষরেখা, এটা দুঃখিত। নিরক্ষ বৃত্ত হলো অক্ষরেখা, নিরক্ষ বৃত্ত অক্ষরেখা, বৃত্তাকার গোলাকার হলো অক্ষরেখা। উপর দিয়ে গেলে উত্তর অক্ষরেখা, নিচ দিয়ে গেলে দক্ষিণ অক্ষরেখা। তার মানে আমি যদি এই দাগটা দেই, এটা 10 ডিগ্রি, তার মানে এটা 10 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। নিচে যে রেখাটা যাবে সেটা 10 ডিগ্রি, অর্থাৎ 10 ডিগ্রি হতে পারে, 5 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রি পর্যন্ত হবে। এখন যদি আপনাকে বলা হয় যে ভাই এখানে যে আপনি 10 ডিগ্রি পাইলেন, এটা কেন 10 ডিগ্রি হয় নাই? আসলে এই জায়গা থেকে এই কেন্দ্রের এখান থেকে যে একটা কোণ উৎপাদন হয়, সেই কোণটা কিন্তু 10 ডিগ্রি। এই জন্য যত নিচে আসবে তত কোণ কমতে থাকবে, যত উপরে যাবে তত কোণ বাড়তে থাকবে, এবং এটা আস্তে আস্তে এখানে 90 ডিগ্রি পর্যন্ত যাবে। অর্থাৎ এই কেন্দ্র থেকে এটা 90 ডিগ্রি কৌণিক দূরত্ব। কিন্তু 0 ডিগ্রি এখানে কেন? কারণ এদিক থেকে যখন কল্পনা করবে তখন এটা 0 ডিগ্রি। আমরা এখানে এই 0 ডিগ্রির দিকে তাকানোর দরকারই নেই, মুছে দিলাম, তাহলে বুঝতে পারবেন। এখন দেখেন, তাহলে 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা, 20 ডিগ্রি উত্তর অক্ষরেখা। আমি যদি 40 ডিগ্রি উত্তর অক্ষরেখা যায় বলি, তাহলে উপরে যাব নাকি নিচে যাব? 40 ডিগ্রি উত্তর অক্ষরেখা বললে আমি উপরে যাব নাকি নিচে যাব? 40 ডিগ্রি উত্তর অক্ষরেখা বলেন তো একজন। এখন আমার প্রশ্নের উত্তর দেন, 40 ডিগ্রি উত্তর অক্ষরেখাটা কোন জায়গা হবে? একজন বলছেন গহিনে বল, শারমিন রুম্পা বলছে উপরে, তাহমিনা শারমিন বলছে, তামান্না শারমিন উপরে। কিসের উপরে? আমি কি 10 ডিগ্রি উপরে যাব, নাকি 20 ডিগ্রি উত্তরের উপরে যাব, নাকি 10 ডিগ্রি দক্ষিণের উপরে যাব? কার উপরে যাব? 40 ডিগ্রি উত্তর অক্ষরেখা যখন বলবো, নর্থে উপরে যাব, রাইট। উপরে
উপরে যাব, রাইট। হ্যাঁ, সবাই বলতেছেন। এখন আমি বুঝতে পারছি যে আপনারা বুঝতেছেন। এখন শোনেন যে বিষয়টা, সেটা হলো এই জায়গাটাকে ভাগ করা হয়, মানে এই জায়গাটাকে যে ভাগ করা হয়, সে ভাগ করা হবে, পৃথিবীর মোট পরিধি হলো 360 ডিগ্রি। পৃথিবীর মোট যে বৃত্তের তো এমনি পরিধি কি থাকে, 60 ডিগ্রি থাকে। এই 60 ডিগ্রির মধ্যে যদি আপনি 50% নেন তাহলে 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি থেকে এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি। তার মানে উপরের অংশে 90 ডিগ্রি, নিচে 90 ডিগ্রি, আর পুরোটা হলে যোগ করলে হইতেছে কি, এখানে 180 ডিগ্রি। দেখেন এই যে এটার উপরে 180 ডিগ্রি, এটার নিচে 180 ডিগ্রি, যদি যোগ করেন তাহলে 180 ডিগ্রি কি হয়ে যাচ্ছে, 360 ডিগ্রি হয়ে যাচ্ছে। বাদ দেন ওটা। অর্থাৎ আপনাকে এখানে মানে 3টা বিষয়ে ভাগ করা হয়। এটা হলো ডিগ্রি, এটা হলো ডিগ্রি সাইন, এটা হলো মিনিট সাইন, আর এই দুইটা হলো কি, যেমন ধরেন 1 ডিগ্রি, এটা হলো 1 ডিগ্রি, এটা হলো 1 মিনিট, এটা হলো দুইটা থাকলে 1 সেকেন্ড, দুইটা থাকলে হলো 1 সেকেন্ড। এখন দেখেন, অর্থাৎ 1 মিনিট বলতেছে কেন, তার মানে 1 মিনিট মানে হলো 1 ডিগ্রির, 1 মিনিট বলতে বোঝায় 1 ডিগ্রি এর 60 ভাগের 1 ভাগ। 1 মিনিট বলতে বোঝাচ্ছে যে 1 ডিগ্রির 60 ভাগের 1 ভাগ। তার মানে যখন বলবে যে 20 ডিগ্রি, যদি বলা হয় 20 ডিগ্রি 56 মিনিট, তাহলে বুঝতে হবে যে 1 দিয়ে বোঝায়, 20 ডিগ্রি 1 মিনিট বলে যদি, তাহলে বুঝবেন যে এইটা যদি 20 ডিগ্রি হয়, এইটা যদি হয় 21 ডিগ্রি, তার মানে এখান থেকে এখানে 60 ভাগের 1 ভাগ, 60টা ভাগ করলে 1 ভাগ হবে সেই 1 মিনিট। অর্থাৎ 1 মিনিট সমান সমান 1 ডিগ্রি এর 60 ভাগের 1 ভাগ। তার মানে 1 সেকেন্ড কি হবে, 1 সেকেন্ড হবে 1 মিনিটের 60 ভাগের 1 ভাগ। তাহলে 1 মিনিটের 60 ভাগের 1 ভাগ। তার মানে মনে রাখতে হবে যে 60-এর উপরে কখনো সেকেন্ড হয় না, 60-এর উপরে কখনো মিনিট হয় না। হবে এরকমের যে 74 ডিগ্রি হবে, 74 ডিগ্রি 59 মিনিট হতে পারবে, 74 ডিগ্রি 58 মিনিট হতে পারবে, 58 সেকেন্ড হতে পারবে, কিন্তু 61 মিনিট বা 61 সেকেন্ড হবে না। তার মানে 1 মিনিট বলতে বোঝাবে এই সাইনটা 1 মিনিট, তার মানে 1 ডিগ্রি 60 ভাগের 1 ভাগ। দুইটা সাইন মানে 1 সেকেন্ডের 1 মিনিটের 60 ভাগের 1 ভাগ। এখন দেখেন, এখন যে কাজটা আমরা করব, তাহলে আমরা কি পাইলাম, নিরক্ষরেখাটা গোলাকার, অক্ষরেখা গোলাকার, তারপরে হলো এই অক্ষরেখা কি মহাবৃত্ত বলা হয়, আর অক্ষরেখাকে বলা হয় কি নিরক্ষবৃত্ত, আর নিরক্ষরেখাকে বলা হয় মহাবৃত্ত। নিরক্ষবৃত্ত নিরক্ষরেখা না, ঠিক আছে? নিরক্ষবৃত্ত হলো অক্ষরেখা, আর এই অক্ষরেখাকে আরেকটা নামে ডাকা হয় কি সমক্ষরেখা নামে। এখন দেখেন, এই যে এখান থেকে এখানে পুরোটা উত্তর গোলার্ধ, এই জায়গাটায় ডিগ্রির আপনি ভাগ করবেন, অর্থাৎ এখানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত হয়। আপনার এখান থেকে কৌণিক দূরত্ব যেমন 10 ডিগ্রি, কৌণিক দূরত্ব এই জায়গাটা হলো 20 ডিগ্রি, এখান থেকে এখানে যখন হবে তখন এটা কৌণিক দূরত্ব 75 ডিগ্রি, তখন এটা হবে কি 75 ডিগ্রি। এখন এখানে ডিগ্রিগুলোর ভাগ আছে, ডিগ্রিগুলোর ভাগ, সেই মানটা আমরা দেখে নেই, ডিগ্রিগুলোর মান দেখে নেই। এটা অবশ্যই লিখছেন, আমি এখানে মুছে ফেললাম। মানগুলো কি কি, সেই মানটা হলো 0 থেকে 30 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি, 0 থেকে 30 ডিগ্রিকে বলা হয় নিম্ন অক্ষাংশ, নিম্ন অক্ষাংশ। 0 থেকে 30 ডিগ্রি হলো, এখান থেকে 30 ডিগ্রি হলো কি নিম্ন অক্ষাংশ। 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি সেটা হলো মধ্য অক্ষাংশ। 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এটা হলো উচ্চ অক্ষাংশ। 90 ডিগ্রি হলো সর্বোচ্চ অক্ষাংশ। যে প্রশ্ন করা হয় নিম্ন অক্ষাংশ কতটুকু, 0 থেকে 30 ডিগ্রি, মধ্য অক্ষাংশ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি,
উচ্চ অক্ষাংশ 60 থেকে 90 আর সর্বোচ্চ অক্ষাংশ 90 এটা হলো সর্বোচ্চ অক্ষাংশ। আপনার এখানে 37তম BCS এর আমি কনফিডেন্সের একটা ক্লাসে আমি এইটা পড়েছিলাম। ওখান থেকে কেমনে যেন 2টা প্রশ্ন চলে আসছে। 2টা প্রশ্ন। একবার বলছিলাম আমি যে এটা পড়ানোর সময় যখন আহ্নিক গতিটা পড়েছিলাম তখন বলছিলাম যে এখানে আকর্ষণ শক্তির উপরে ওজন নির্ভর করে। মহাকর্ষ শক্তি যত আকর্ষণ করবে তত তার ওজন বাড়বে, আর যত কম থাকবে অভিকর্ষ শক্তি তখন তার ওজন কমবে। সেখান থেকে কিন্তু 2টা প্রশ্ন আসছিল। একটা আসছিল যে পৃথিবীর কোন অংশে মাধ্যাকর্ষণ শক্তি বেশি, এটা ছিল মেরু অঞ্চলে। আর একটা ছিল আমি বলছিলাম যে চাঁদে গেলে আমার ওজন 10 কেজি, আমার এখানে থাকলে 10 নিউটন বলা হয়, আমি পৃথিবী থাকলে আমি 60 নিউটন। তার মানে চাঁদের আকর্ষণ বল পৃথিবীর 6 ভাগের 1 ভাগ। এই জন্য আকর্ষণ শক্তি কম থাকলে তার ওজন, ওই ওজন থেকে 2টা প্রশ্ন আসছিল। আপনারা কিন্তু মনে করতে পারেন এটা কি, কিন্তু বেসিক, কিন্তু এখান থেকে প্রশ্ন আসলে কিন্তু স্মার্ট প্রশ্নই হবে, বুঝছেন? কেশব সেনের মতো স্মার্ট দেখাবে। তা 90 হলো সর্বোচ্চ অক্ষাংশ। এর মধ্যে এই জায়গাটা, এই যে 20 আর এইটা হলো 26, এই 26 উত্তর অক্ষাংশ। 20 থেকে 26 উত্তর অক্ষাংশ, এখানে বাংলাদেশ অবস্থিত। 20 থেকে 26 উত্তর অক্ষাংশ। এটা কিন্তু উত্তর আর দক্ষিণ নাই, যেখানে হবে সেখানেই উচ্চ, মধ্যম, নিম্ন। এটা হলো বাংলাদেশের অবস্থান। বাংলাদেশের অবস্থান দেখা যায় এখানে, লাইট ফোকাস বেশি নাকি? 20 থেকে 26 উত্তর অক্ষাংশ, এটা হলো বাংলাদেশের অবস্থান। এটা হলো বাংলাদেশের অবস্থান। তাহলে এই জায়গাটার মধ্যে এইটা হলো 23.5, এই যে 23.5 উত্তর অক্ষাংশ। ঠিক তেমনি এখানেও এইটা হলো 23.5 দক্ষিণ অক্ষাংশ। এটা হলো মকর ক্রান্তি রেখা, এটা হলো কর্কট ক্রান্তি রেখা। তাহলে 23.5 উত্তর, 23.5 উত্তর, এটা হবে কর্কট ক্রান্তি রেখার মান। কর্কট ক্রান্তি রেখা, যেটাকে ইংলিশে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ ক্যান্সার। আর 23.5 দক্ষিণ, এটাকে বলা হয় মকর ক্রান্তি রেখা। মকর ক্রান্তি রেখা ইংলিশে বলা হয় ট্রপিক অফ ক্যাপ্রিকন, CAPRICON, ট্রপিক অফ ক্যাপ্রিকন। কর্কট ক্রান্তি রেখা ট্রপিক অফ ক্যান্সার, 23.5 দক্ষিণ হবে মকর ক্রান্তি রেখা, সেটা দক্ষিণ গোলার্ধে ট্রপিক অফ ক্যাপ্রিকন। ট্রপিক অফ ক্যাপ্রিকন। দ্রাঘিমা রেখা আলাদা আলাদা দেখাবো। দ্রাঘিমা রেখা আমি যাই নাই, দ্রাঘিমা রেখা আমি ঢুকি নাই, ইনশাল্লাহ ঢুকবো না। এখন দেখেন (66.5) উত্তর, 66.5 উত্তর অক্ষরেখা। এটা হলো সুমেরু বৃত্ত। সুমেরু বৃত্ত অর্থাৎ এইটা যদি 66.5 হয় এই উপরে, এই জায়গাটা সুমেরু বৃত্ত। আর সুমেরু বৃত্তটা কি, পৃথিবী তো দেখেন একটা ফুটবলের উপরিভাগ আছে না, এই উপরিভাগটা যেমন যাই বলেন আপনি গোলাকার দেখেন, এটা বোতলটা দাও তো, এটা গোল। এখন পুরোটা গোল, গোলের উপরে একটা ভাগ আছে না, যে উপরে একটা অংশ থাকে, এইটা হলো সুমেরু বৃত্ত। এই সুমেরু বৃত্তটা কাউন্ট করা হয় হলো 66.5 থেকে। আর 66.5 দক্ষিণ, এটা হলো কুমেরু বৃত্ত। তাহলে সুমেরু বৃত্ত হলো 66.5 উপরে,
আর কুমেরু বৃত্ত হলো 66.5 ডিগ্রির দক্ষিণে। আর এই অংশটা হলো কুমেরু বৃত্ত। আমি বলছি যে পৃথিবী গোল, তার মানে এটা এইরকমের হবে। এই উপরিভাগটা এটা হলো কুমেরু বৃত্ত, এই উপরিভাগটা এটা কিন্তু এখানে দেখা উত্তর পাশে, কিন্তু এটা উপরিভাগ। সেক্ষেত্রে এটা হলো সুমেরু বৃত্ত, এটা হলো কুমেরু বৃত্ত। তাহলে উত্তর থেকে দক্ষিণ হলো অক্ষ, অক্ষরেখা না অক্ষ। পৃথিবীর কেন্দ্র বরাবর উত্তর দক্ষিণে রেখা যে কল্পনা করা হয় তার ভিত্তিটা হলো কি? অক্ষ, ভিত্তি হলো অক্ষ। আর দ্রাঘিমা রেখা আমরা বলি নাই, ধরেন ভুলে গেছি, আমরা একটু পরে দ্রাঘিমা রেখা দেখব। তার মানে নিরক্ষরেখাটা হলো কেন্দ্র বরাবর যাবে 0 ডিগ্রি মান, এর নাম নিরক্ষরেখা, বিষুবরেখা। এবং পৃথিবীটা গোল, সেক্ষেত্রে এটা হবে মহাবৃত্ত। আর এর সমান্তরাল যে রেখাগুলো যাবে সেই রেখাগুলো হলো কি ভাই? অক্ষরেখা। আর সেই অক্ষরেখা হলো যেটাকে বলা হয় নিরক্ষ বৃত্ত, যেটা হলো বৃত্তাকার, যেটা হলো গোলাকার। তার মানে বৃত্তাকার, গোলাকার, অক্ষরেখা বলে নিরক্ষরেখা বলে দুইটাই গোলাকার এবং বৃত্তাকার। এটা হবে মহাবৃত্ত নিরক্ষরেখা, আর ওটা হবে মানে যেটা হলো এটা হবে মহাবৃত্ত, আর ওটা হবে নিরক্ষ বৃত্ত। আর এখানে অক্ষাংশের মধ্যে বাংলাদেশ 20 থেকে 26 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত। এখন আমি যদি কোনো অংশের বলি যে 17 ডিগ্রি থেকে 22 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, বলেন তো এই অক্ষাংশটা খুঁজে পাবেন কোন জায়গায়? 17 থেকে 22 ডিগ্রি দক্ষিণ, এটা কোথায় খুঁজে পাবেন? এটা কি নিরক্ষরেখার উপরে যাবেন না নিচে যাবেন? বলেন তো কোন জায়গাটা হবে? হ্যাঁ, মেরু অঞ্চল বললে ওইটা এর উপরে, ওই যে সুমেরু, কুমেরু, এটাই মেরু অঞ্চল। আর শুধু মেরু যদি বলে, মেরু কোথায়? উত্তর মেরু, তখন একবারে কালমিনেটিং পয়েন্ট, এটা উত্তর মেরু। উত্তর মেরু অঞ্চল তখন হবে এই 66.5 ডিগ্রির উপরে। নিচে হবে, আচ্ছা নিচে কোন জায়গাটা হবে বলেন তো? নিচে কোন জায়গা হবে? 23 ডিগ্রির নিচে না 23 ডিগ্রির উপরে হবে? এটার নিচে হবে না উপরে হবে? এখানে 10 ডিগ্রি আছে, এখানে 23 ডিগ্রি আছে। আবার ধরেন এখানে 66.5 ডিগ্রি, এই জায়গাটা হবে, এই জায়গাটা হবে না এই জায়গাটা হবে? 0 থেকে এখানে হবে নাকি এখান থেকে হবে না এখান থেকে হবে? বলেন তো। নিচে যাবেন, ঠিক আছে, কিন্তু কোন জায়গায় যাবেন? 17 থেকে 22 ডিগ্রি দক্ষিণ, কোন জায়গায় যাবেন? দশ থেকে এই যে 23-এর মধ্যে, রাইট। ফারজানা মনি বলছে 10 থেকে 20, আসলে 10 থেকে 23-এর মধ্যে, রাইট। 23-এর আগে মানে উপরে। রুবাইয়া সুলতানা 23-এর উপরে, রেজাউর রহমান, শুভঙ্কর 10-এর নিচে, ঠিকই, ভালো, সবাই হচ্ছে 23-এর উপরে, 10-এর নিচে, 23.5-এর উপরে, গুড। এখন বুঝছেন তো? তাহলে 1 মিনিট সমান সমান বলতে গেলে 1 ডিগ্রির 60 ভাগের 1 ভাগ, 1 ডিগ্রির 60 ভাগের 1 ভাগ। শেখ নজরুল ইসলাম আমার নাম দেখে না, দেখা যায়, দেখেছি। আসেন, এখন কথা হলো একটা ঘোষণা, সেটা হলো আপনারা যদি গ্রুপে কোনো ক্লাস বা কোনো আপনার প্ল্যান থাকে, পরিকল্পনা থাকে, সেক্ষেত্রে আপনি সরাসরি গ্রুপে পোস্ট করবেন অথবা কমেন্ট করবেন অথবা আমাকে ইনবক্স করবেন অথবা ওর ফোনে বলবেন। আপনারা মানে অনেকে ফেক আইডি দিয়ে আর এক জায়গায়, অথবা আমার গ্রুপে কিন্তু অনেক টিচাররাও আছে জানেন, বিসিএস কোচিং করার সেই টিচাররাও কিন্তু অন্য নামে এই গ্রুপে আসেন এবং তারা বিভিন্নভাবে উস্কানি দেয়, বিভিন্নভাবে তারা কমেন্ট করেন, বুঝছেন? কারণ আপনারা যে ম্যাচিউরড কমেন্টগুলো করেন বিভিন্ন গ্রুপে, এগুলো কোনো সাধারণ কেউ কমেন্ট করতে পারে না, এগুলো আসলেই টিচাররাই এর মধ্যে আছে।
কারণ অনেকে ভর্তি হয়েছেন না, ভর্তি হয়ে এখানে ক্লাস করতেছেন। আমি ড্যাম শিওর যে তারাও এখানে ফেক আইডিতে আসেন। আপনারা বিভিন্ন পাবলিক গ্রুপে কমেন্ট করেন যে ভাইয়া এরকম করে পড়ায় না, এটা সেটা, এগুলো কিন্তু খুব দুঃখজনক, বুঝছেন? এগুলো দুঃখজনক। এটা হলো যে আপনি আমার কাছ থেকে শিখতেছেন একটু হলো, যদি এরকম একটু আপনাদের মধ্যে কেউ কমেন্ট করে থাকেন তাহলে কিন্তু নিজের বিবেককে খাটো করতে পারবেন না, ছোট করতে পারবেন না, মানে নিজের বিবেককে কিন্তু আপনি ক্ষমা করতে পারবেন না। আমার কিছুই হবে না, আপনি ওখানে বলবেন, আরো প্রচার হবে যে নাইম ভাই নামে একজন আছে, বিভিন্ন পাবলিক গ্রুপে বলবেন, তার মানে আমার প্রচার হবে। এবং আমার যারা এত বছরের অ্যাডমিশন এবং বিসিএস এর 7টা বিসিএস পড়াইছি, আপনি জানেন আজকে 780 জন নিয়োগ পেয়েছেন, আমার ইনবক্সে ভরা যে ভাই থ্যাংক ইউ, ভাই থ্যাংক ইউ, ভাই আলহামদুলিল্লাহ। কতজনকে মাশাল্লাহ বলছি যে ভাই আমার এই রিকমেন্ডেশন হয়েছে, ভাই আমার চাকরি হয়েছে, দোয়া করবেন ভাইয়া। এই পোস্ট, এই কমেন্টগুলো আমরা পাই। ওনাদের মানে ওনাদের রেফারেন্সের মাধ্যমে কিন্তু আপনারা যে ভর্তি হয়েছেন এর মধ্যে মিনিমাম 50 to 70% হলো তারা হুজুগে ভর্তি হয়েছেন, হয়তো 10%। যারা ভর্তি হয়েছেন 10% হলো হুজুগে, দেখছেন হ্যাঁ এখানে পড়ায়, আমার একটু পড়া লাগবে, এই জন্য বিকাশও টাকা আছে, টাকাটা পাঠায় দেয়। আপনাদের মধ্যে সমস্যা হলো যিনি রেগুলার আপডেট থাকেন তার কোনো অভিযোগ নাই, যিনি আপডেট থাকেন না গ্রুপে তার অনেক অভিযোগ। অনলাইনে তো ভাই একটু ব্লার হবে, একটুই হবে। আর আমি তো এটা সবসময় বলছি যে আমার এই টেকনোলজিক্যাল নলেজটা একটু কম, তারপরে তো আমি অনেক চেষ্টা করি, আপনাদের হিউজ টাইম দেওয়ারও চেষ্টা করি। কমেন্ট করছেন একজন কি গ্রুপে, দেখলাম যে আপনার টেক্সট বুক পড়তে এতদিন লাগে। আমি কি টেক্সট বুক ফাঁকিবাজি করে গেছি এবং অপ্রয়োজনীয় জিনিসকে আমি এখানে লেংদি করছি? করি নাই। কিছু বিষয় আছে যে আপনার একেবারে ছাড়া যায় না, আমি সেগুলাই এখানে আলোচনা করি। যেমন আমাদের আজকের অধ্যায়, এই অধ্যায়টা কিন্তু আজকেও শেষ হবে না, কারণ অধ্যায়টা কঠিন। আপনি আন্নিগতি বার্ষিক গতিতে গেলে তখন আপনি মাথা ঘুরাবে। আমাদের তো ওইভাবে যেতে হবে। গ্রহ পড়ার পরে কিন্তু আপনার এখানে আসতে হয়েছে, কারণ একসাথে পড়লে আপনার জন্য মাথা এখানে হ্যাং হয়ে যাবে। অর্থাৎ এই অধ্যায়টা 3টা ক্লাস লাগবে। আবার পরের ক্লাসে তো দেখা যাবে যে আমরা নিজেরাই আবার হলো একটা ক্লাস, মানে একটা ক্লাসে 4টা অধ্যায় পড়তে পারবো। 1 মিনিট, হ্যাঁ বল। তো করা ফোন দিস না, আমি ক্লাসে সব শেষ হয়ে তারপর ফোন দিস। ওকে, এই হলো বিষয়। তো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যদি আপনাদের কাছে এখনো মনে হয়, আমি সময় দিই সাধারণত 1 সপ্তাহ পরে, আপনারা অনেকে ভর্তি হয়েছেন, আপনাদের হলো আগামীকালকে আপনাদের লাস্ট, আগামীকালকে আপনারা যারা শুনতেছেন, আগামীকালকে রাত্র 10টার মধ্যে আপনারা জানাবেন যে আপনার ক্লাস হচ্ছে না, বা আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে হচ্ছে না, আপনি টাকাটা ফেরত নিয়ে যাবেন। ক্লিয়ার? যদি আপনি ঈদের পরে ভর্তি হয়ে থাকেন তাহলে ফুল টাকাই পাবেন, আর ঈদের আগে যদি ভর্তি হয়ে থাকেন তাহলে আপনি 500 টাকা কেটে আপনাকে বাকি টাকাটা ফেরত পাঠানো হবে। ক্লিয়ার? আপনার যদি এটা হয় কিন্তু প্লিজ ঠিক আছে। এই হলো বিষয়। এরকমের কমেন্টগুলো আমাদের খুব কষ্ট দেয়। আমি পড়াই ভাই, কষ্ট করে পড়াই, আর এই পর্যন্ত কি ভেসে আসছে আপনি মনে করেন? একবার ভেসে আসছে নাইম ভাই। ভাই কতজন অনলাইন ক্লাস বলে যে ভাই ক্লাস হবে, কেউ ভর্তি হয় না। আর আপনি দেখেন না যে কেমনে গ্রুপে শো করে 1100 স্টুডেন্ট হয়ে গেছে। কথা বলছেন? এটা আপনি তো দেখেন 1100, ইনশাল্লাহ দেখবেন এই বছর আমার 4000 থেকে 5000 স্টুডেন্ট হতে পারে, বলা যায় না, যে আল্লাহ আমাকে সুস্থ রাখে। বুঝছেন? যদি আমি করি আমার আরো স্টুডেন্ট হবে, অনেক কি যোগাযোগ করতেছে। এখন আমি বলতেছি যে না, মাঝখান থেকে শুরু করবে যে ভর্তি হচ্ছে, আমি যে এখন পরে নতুন ব্যাচ দেখবেন আবার 1100 ভর্তি হতে পারবো, কিন্তু আমি ব্যাচ শুরু করতে পারবো না, কারণ আমার তো 2 ঘন্টার বেশি সময় নেই আপনাকে এটার দেয়ার। যা হোক, আমাকে আশা করি আপনারা এমনভাবে কথা বলবেন না, সেটা মানে খুব কষ্ট পাই। ফেক আইডি দিয়ে থাকেন, যেভাবেই থাকেন, ঠিক আছে। যদি কেউ টিচার হয়েছে থাকেন বিভিন্ন কোচিংয়ের, যে হ্যারাস করবেন নাইম ভাইকে, তাহলে ভিন্ন কথা। কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট যদি হন, আপনি ভালোভাবে সফল হতে চান, তাহলে এগুলো করবেন না। সমস্যা হলো এখানে, আমি এটা বলেই শেষ করে দেবো, তারপরে আমি পড়াচ্ছি। এটা হলো যে আপডেট থাকে, যে পড়াশোনা করে, এবং যার প্রোফাইল ভালো, এবং যারা বকা দিচ্ছি তাদের প্রোফাইল দেখি বাজে প্রোফাইলে, সত্যি কথা, মানে বাজে প্রোফাইল বললাম যে তার জীবনের যদি প্রোফাইলে ঢুকি তার কোনো মানে নাই, তার কোনো সফলতার গল্প নাই পুরো প্রোফাইলে, যত সব নেগেটিভ বিষয় ভরা। এবং যারা ভালো কিছু করবেন তাদের কিন্তু কোনো অভিযোগ নাই, তারা ক্লাস করতেছে, আপডেট নিচ্ছে, পরীক্ষা দিচ্ছে, তারা কিন্তু চুপে চুপে ক্লাস করে নোট করে নিচ্ছে। আর যে কজন চিল্লাপাল্লা করতেছেন, আপনি আপডেট থাকেন না। আজকে একদিন ক্লাস করছেন ভাই, 2 দিন পর আবার মনে হলো ভাই আমার তো ভর্তি ছিলাম, এরপরে সে করে কি পরীক্ষা খারাপ দিলে বা
হতাশায় বললে তখন সে বলে যে না এ ধান্দাবাজ। বুঝছেন? এটা করবেন না প্লিজ, আপনার ক্ষতি হবে। আই ডোন্ট কেয়ার, আমার কিছু হবে না, ক্ষতিটা আপনার হবে। ওকে, এবারে দেখেন আসি এটা, আবার আমরা এখানে আসি একটা বিষয়। আমরা কিন্তু ওখানে কি বলছিলাম দেখেন, বলছিলাম নিম্ন, মধ্য আর উচ্চ অক্ষাংশ। নিম্ন অক্ষাংশ, মধ্য অক্ষাংশ, উচ্চ অক্ষাংশ। এখন দেখেন আস্তে আস্তে পৃথিবীর ব্যাসটা কমে যাচ্ছে না? পৃথিবীর ব্যাস কমে গেলে এই জায়গাটা কি হয়, এই জায়গাটা সবার কি হচ্ছে, আস্তে আস্তে কমতেছে মধ্য কিন্তু দ্রাঘিমা রেখার বেলায় সবগুলো সমান থাকে। দ্রাঘিমা রেখার বেলায় সব দ্রাঘিমা রেখা সমান, আর এখানে কিন্তু নিম্ন, মধ্য, উচ্চ আছে, সর্বোচ্চ আছে, কিন্তু এখানে কিন্তু সেটা নাই। এখন এই বিষয়টা হলো যে উপরে উত্তর, নিচে হলো দক্ষিণ, বামে পশ্চিম, ডানে পূর্ব। যে কোনো ম্যাপ পৃথিবীর আপনি যদি ঢাকার ম্যাপও আঁকেন তাও উপরে উত্তর হবে। এইটা 0 ডিগ্রি, এই 0 ডিগ্রি, এটাকে বলা হয় মূল মধ্যরেখা। এটা কি মূল মধ্যরেখা বলা হয়, এটার ইংরেজিতে বলা হয় মেরিডিয়ান। ইংরেজিতে বলা হয় মেরিডিয়ান। এবং এই রেখার মানটাও 0 ডিগ্রি, এই রেখার পুরো মানটা 0 ডিগ্রি। এবং এই রেখাটা এখানে যে শহরটাকে টাচ করেছে, এই শহরটা হলো গ্রিনিচ শহর। এই জন্য এই রেখার একটা নাম হলো গ্রিনিচ রেখা। এবং এই গ্রিনিচটা হলো লন্ডনে, এই গ্রিনিচ হলো লন্ডনে। এবং এখানে একটা বিষয়, এই পাশ থেকে যখন আসে পৃথিবীটা তো এই রকমের, এই মূল মধ্যরেখাটা কেন্দ্র বরাবর গেছে। এখন বলেন কেন্দ্র কোথায়? কেন্দ্রটা ভিতরে না? ভিতরে। অর্থাৎ এটা যদি পৃথিবী হয়, এই দ্রাঘিমা রেখাটার মধ্যে, এটার মধ্য দিয়ে এই জায়গা দিকে, এই জায়গা থেকে এই জায়গায় মধ্য দিয়ে বের হয়েছে ভিতরে। এখন দেখেন এখানের এইটা মূল মধ্যরেখা, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ দ্রাঘিমা রেখা, এটাও দ্রাঘিমা রেখা। তবে এটা কি দ্রাঘিমা রেখা? এটা হলো মধ্যরেখা, মধ্য দ্রাঘিমা রেখা। এটাই মূল মধ্যরেখা, এটাও একটা দ্রাঘিমা রেখা। নিরক্ষরেখা যেটা, ওটা কিন্তু একটা অক্ষরেখা। যেই অক্ষরেখাটার মান 0 ডিগ্রি ও নিরক্ষরেখা, যেই দ্রাঘিমা রেখার মান 0 ডিগ্রি সেটা মূল মধ্যরেখা। তার মানে দ্রাঘিমা রেখাকে মধ্যরেখাও বলা হয়। এখন দেখেন এই রকমের এই রেখাগুলো সমান্তরাল না। দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যটাকে লিখি, দ্রাঘিমা রেখা সমান্তরাল না, সমান্তরাল না। এবং এই দ্রাঘিমা রেখা এটা অর্ধবৃত্ত, এটা অর্ধবৃত্ত, এটা বৃত্তাকার না, তবে এটা হচ্ছে অর্ধবৃত্ত। আর নিরক্ষরেখাটা হলো বৃত্তাকার, আর ওটা হলো অর্ধবৃত্ত, মানে এটা ভিতরে, এই কারণে। আর আমরা দেখছিলাম অক্ষরেখা সর্বোচ্চ 90 ডিগ্রি, আর দ্রাঘিমা রেখা সর্বোচ্চ 180 ডিগ্রি, সর্বোচ্চ 180 ডিগ্রি। এখন দেখেন এটা হলো সর্বোচ্চ কত, 180 ডিগ্রি। আর এইটা আমি কি করে বুঝাই, যখন এখান থেকে এটা নেব,
মানে এখান থেকে এখানে আসবে। বৃত্তাকার কোনটা? বৃত্তাকার হলো এই যে এইটা। আপনি দেখেন এইটা ধরেন, এটা পৃথিবী ধরেন, এখান থেকে এখানে যখন এটা আসছে অক্ষরেখা, তার মানে এটা কিন্তু বৃত্তাকার। আর যখন দ্রাঘিমা রেখা আসবে তখন এখান থেকে এখানে আসবে, এটা কি বৃত্তাকার হলো? এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে, তার মানে কি অর্ধবৃত্তাকার। এটা হলো অর্ধবৃত্তাকার। এবং এখান থেকে যদি আপনি সর্বোচ্চ 180 ডিগ্রি পর্যন্ত এখানে আসবে, সর্বোচ্চ 180 ডিগ্রি। এখানে এদিকে 180 ডিগ্রি, এদিকে 180 ডিগ্রি। আমি কি করে বুঝাই? এটা তো বুঝছেন যে এটা সম্পূর্ণ বৃত্তাকার হবে না, এইটা বৃত্তাকার হবে, এইটা বৃত্তাকার হবে, কিন্তু এইটা বৃত্তাকার না। এটা এখান থেকে এই পর্যন্ত, এই মেরু পর্যন্ত, এবং এখান থেকে এখানে 180 ডিগ্রি পর্যন্ত যাবে। তার মানে এটা এখানে 180 ডিগ্রি, এদিক থেকে 180 ডিগ্রি, এর 360 ডিগ্রি। তার মানে অর্ধবৃত্ত যেহেতু, তার মানে এটা 180 ডিগ্রি। বৃত্তাকার হলে 360 ডিগ্রি হতো। এখন দেখেন, বৃত্তাকার বললে 360 ডিগ্রি হতো, এখানে অর্ধবৃত্ত বললে 180 ডিগ্রি। এখন আবার নিরক্ষরেখার মধ্যে যায়। নিরক্ষরেখা তো এই যে এই বৃত্তাকার, এই বৃত্তাকার, এবং সেখানে এই বৃত্তাকার, এইটা বৃত্তাকার, এই বৃত্তটা 360 ডিগ্রি। কিন্তু ব্যাপারটা হলো যে আপনি যখন ইসে যাচ্ছেন, অক্ষরেখা যাচ্ছেন, এত ডিগ্রি অক্ষরেখা, এত ডিগ্রি অক্ষরেখা, তখন আপনি উপরে যাচ্ছেন আবার নিচে যাচ্ছেন, তখন ভাগ করার ক্ষেত্রে এটা 90 ডিগ্রি পর্যন্ত 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এ পাশে 90 ডিগ্রি, অপোজিটে। এটা তো মানে বল, মানে আমি তো বলটা কাটতে দেখাইতে হবে, এছাড়া সুযোগ নেই। জাস্ট আপনি এখানে জাস্ট একটু খেয়াল করেন, এই দ্রাঘিমা রেখা হলো 180 ডিগ্রি। দ্রাঘিমা রেখা কোনগুলো? এটা তো হলো মূল মধ্য রেখা। এখন দেখেন এদিক থেকে যত রেখা যাবে এগুলো সব দ্রাঘিমা রেখা। ডানে গেলে সব পূর্ব দ্রাঘিমা রেখা, বামে যত যাবে সবগুলো হলো পশ্চিম দ্রাঘিমা রেখা। তার মানে এই রেখাটা ধরেন, এই রেখাটা ধরেন, এটা 90 ডিগ্রি, তার মানে এটা হবে 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা, 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা। এই রেখাটা ধরেন, এই রেখাটা হলো 90 ডিগ্রি, এটা হবে ডানে, তার মানে এটা পূর্ব দ্রাঘিমা রেখা, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এখানে ধরেন 88 ডিগ্রি, এখানে ধরেন 92 ডিগ্রি। এই 88 থেকে 92 ডিগ্রি এই জায়গাটাই হলো কি বাংলাদেশ। 88 থেকে 92 ডিগ্রি এই জায়গাটা হলো বাংলাদেশ। এখন বাংলাদেশটা কোথায়? একটু আগে আমরা দেখলাম, এটা হলো 20 ডিগ্রি উত্তর, এটা হলো 26 ডিগ্রি উত্তর, এটা 20 ডিগ্রি উত্তর, 26 ডিগ্রি উত্তর। তার মানে বাংলাদেশটা হলো 88 থেকে 92 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে এবং 20 থেকে 26 ডিগ্রি উত্তর অক্ষাংশে। একটু আগে দেখলাম না যেটা 20 থেকে 26 ডিগ্রির মধ্যে বাংলাদেশ। এই 20 থেকে 26 ডিগ্রি তো পুরোটাই 20 থেকে 26 ডিগ্রি। সে 20 থেকে 26 ডিগ্রিটা আসলে কোন জায়গায় বাংলাদেশ? সেটা হলো 88 থেকে 92 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। তাহলে আমি 88 থেকে 92 ডিগ্রি কেমনে পাবো? পূর্ব দ্রাঘিমা কেমনে পাবো? মূল মধ্য রেখা থেকে আমি ডানে যাব, ডানে গেলে আগে 88, তারপরে 92 ডিগ্রি, এবং এখান থেকে এখানে পুরোটা হলো 180 ডিগ্রি পর্যন্ত। এবং এখানে যে বিষয়টা হলো যে এই দ্রাঘিমা রেখা, এই দ্রাঘিমা রেখার আর একটা বৈশিষ্ট্য হলো প্রত্যেকটির দৈর্ঘ্য সমান, প্রত্যেকটির দৈর্ঘ্য সমান। দ্রাঘিমা রেখায়, আমি তো দ্রাঘিমা রেখার কথা বলতেছি, দ্রাঘিমা রেখায় সময় জানা যায়, এবং একই দ্রাঘিমা রেখায় সময়ের পার্থক্য নাই, একই দ্রাঘিমা রেখায় সময়ের পার্থক্য নাই। এখানে আমি একটু রিপিট করলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। দ্রাঘিমা রেখা সমান্তরাল না, দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত, দ্রাঘিমা রেখা সর্বোচ্চ 180 ডিগ্রি, দ্রাঘিমা রেখার প্রত্যেকটির দৈর্ঘ্য সমান, দ্রাঘিমা রেখায় সময় জানা যায়, সময় জানা যায়, দ্রাঘিমা রেখার মাধ্যমে একটা অংশের সময় জানা যায়।
অক্ষরেখার মাধ্যমে সময় জানা যায় না। একই দ্বিরাগিমা রেখায় সময়ের পার্থক্য নাই। অর্থাৎ এইটা যে 88 ডিগ্রি বা 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি সাইবেরিয়াতে আছে, এই 90 ডিগ্রি সাইবেরিয়াতে যদি এখন 9টা বাজে, তাহলে এই জায়গায় বাংলাদেশে 9টা বাজবে। বাংলাদেশের নিচে এখানে কোনো দেশ নাই, তাই বলার সুযোগ নাই। ধরেন এখানে অ্যান্টার্কটিকা আছে, এই 90 ডিগ্রি অ্যান্টার্কটিকা এখানেও 10টা বাজবে। অর্থাৎ দ্বিরাগিমা রেখা সব জায়গায় সমান 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 সময়। এখানে এই মূল মধ্যরেখার এখানে যদি 10টা বাজে, এখানেও 10টা বাজবে, এখানে 12টা বাজলে এখানেও 12টা বাজবে, দুটাই সমান। তাহলে দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য দ্রাঘিমা রেখা সমান্তরাল নয়, এটা একটা বৈশিষ্ট্য, অর্ধবৃত্তাকার। আর ওটা হলো নিরক্ষরেখা হলো বৃত্তাকার। এখন দ্রাঘিমা রেখা থেকে সময় জানা যায়। আমরা একটা বিষয় লিখে নিই, এখানে বিডি অবস্থান, বাংলাদেশের অবস্থান, এটা উত্তর, এটা পশ্চিম, এটা পূর্ব, এটা দক্ষিণ। বাংলাদেশের অবস্থান আমি জানি কি, 20 ডিগ্রি থেকে 26 ডিগ্রি উত্তর অক্ষাংশ, আর 88 ডিগ্রি থেকে 92 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। তাহলে এটা 0 ডিগ্রি, আমি এটা দেখাই, তারপর আমি আপনাকে একটা টেস্ট দেই। এটা 20 ডিগ্রি উত্তর বলছে, তাই আমি উত্তর অক্ষাংশ, উপরে উত্তর অক্ষাংশ নিলাম। এরপর 26 ডিগ্রি অবশ্যই 20-এর উপরে হবে, এটা 26 ডিগ্রি উত্তর অক্ষাংশ। এখন বলা হয়েছে 88 থেকে 92 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, তার মানে এটা মূল মধ্যরেখা। পূর্ব দ্রাঘিমাংশ বলছে ডানে যাব, এই রেখাটা হলো 88 ডিগ্রি, এইটা হলো 92 ডিগ্রি, এবং এই জায়গাটা হলো কি বাংলাদেশ, এখানটা হলো বাংলাদেশ। এখন দেখেন এইটা বাংলাদেশ পাইলাম, এবং এটা 88 ডিগ্রি, এটা 92 ডিগ্রি, ডান পাশেরটা 92 ডিগ্রি। তাহলে আমরা দেখলাম যে বাংলাদেশের মধ্য দিয়ে এখানে গেছে কি কর্কট ক্রান্তি, আর এখানে গেছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, ঠিক মাঝখানটা দিয়ে। এখন আমি একটা ইয়ে দিই, আপনি এ বি সি ডি, তাহলে বাংলাদেশ বি এর মধ্যে পড়ছে। আমি এখন একটা ইয়া দেব যে ওই স্থানটা কোন জায়গায়। আপনি এ বি সি ডি মিলে কমেন্ট করবেন, যেটা এ অংশে পড়বে, ডি অংশে, বি না সি অংশে। সেই দেশটা হলো 34 ডিগ্রি থেকে 38 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি, 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশ, পশ্চিম দ্রাঘিমাংশ। আপনি বলবেন এই স্থানটা কোন জায়গায়, এটা একটা প্রশ্ন, এটা কোন জায়গায় পড়ছে। সবাই, সঞ্জিদা, সুজন, শিউলি আক্তার, মৌসুমী, রাহিমা, দীপু, সঞ্জিদা, রাহিমা, গুড, সবাই বলছেন সি, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, অর্থাৎ 34 থেকে 38 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, তা দক্ষিণ বলে নিচে হবে, তাহলে 34 বলছে, তা ধরি এটা 10, এটা 20, এটা 30, তার মানে 34, এটা ধরি, এটা 34 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ।
থেকে 38 ডিগ্রি, তার মানে এখান থেকে এটা হবে 38 ডিগ্রি। আর 70 থেকে 80 ডিগ্রি পশ্চিম, এটা মূল মধ্যরেখা, পশ্চিম বসে বামে যাব, তার মানে 50, 60, 70, এই যে 70, এটা 80, তার মানে এই জায়গাটা হবে ওই স্থানটা। দ্রাঘিমাংশ বা অক্ষাংশ দেখে আমরা বের করে ফেললাম। ক্লিয়ার? এখন এইটার মধ্যে আমি আরেকটা বিষয় আমি আলোচনা করতেছি। সময়তে না গিয়ে আমি এটা আলোচনা করি, আপনি এটার উত্তর দিবেন। প্রতিপাদ স্থান, খাতায় লিখতে পারেন প্রতিপাদ স্থান। প্রতিপাদ স্থান হলো কোন বিন্দুর বিপরীত বিন্দু, কোন বিন্দুর বিপরীত বিন্দু, এটাই হলো প্রতিপাদ স্থান। যে কোনো বিন্দুর বিপরীত বিন্দু। দুটি স্থান দুই গোলার্ধে হবে, দুটি স্থান দুই গোলার্ধে হবে। দুই গোলার্ধে বলতে যদি একটা হয় উত্তর গোলার্ধে আর একটা হবে দক্ষিণ গোলার্ধে, যদি একটা হয় পূর্ব গোলার্ধে ওটা হবে পশ্চিম গোলার্ধে। তার মানে দুটি স্থান, শর্তগুলো কি? কোনো বিন্দুর বিপরীত বিন্দু হতে হবে এবং দুটি স্থান দুই গোলার্ধে হবে। 4 নম্বর শর্তটা কি? 4 নম্বর শর্তটা হলো, এটা 1 নম্বর শর্ত, এক দেই, এটা 2 নম্বর শর্ত, এটা 3 নম্বর শর্ত। 3 নম্বর শর্তটা কি? 3 নম্বর শর্ত হলো, 3 নম্বর শর্তটা হলো অক্ষাংশ ক স্থানের যা মান খ স্থানেরও সেই মান। অর্থাৎ ক স্থান যদি হয় 70 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে, তাহলে খ স্থান হবে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশে। অর্থাৎ অক্ষাংশের ক্ষেত্রে দুইটা সমান হবে। এখানে যদি 20 ডিগ্রি হয় উত্তর, তাহলে এখানে হবে 20 ডিগ্রি দক্ষিণ। 4 নম্বর শর্ত দেখা যায়। 4 নম্বর শর্তটা খুব গুরুত্বপূর্ণ। দ্রাঘিমাংশের ক্ষেত্রে দুটি স্থানের মানের যোগফল হবে 180 ডিগ্রি। দুটি স্থানের মানের যোগফল হবে 180 ডিগ্রি। কয়ের মান, ধরেন কয়ের মান হলো, মানে কয় স্থানের মান হলো 70 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। কমেন্ট আছে কোনো? মানে ও কমেন্ট ওখানে দেখা যায় না? আল্লাহ কি বলো? সি আফ্রিকা হয় কেমন কি কয়? দেখেন দ্রাঘিমাংশের ক্ষেত্রে দুটি স্থানের মানের যোগফল হবে 180 ডিগ্রি। কয়ের মান যদি 70 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ হয়, কয়ের মান দ্রাঘিমাংশ হলে দেখা যায় ক্ষয়ের মান হবে 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি ইকুয়াল টু 110 ডিগ্রি। 110 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশ। দেখেন এই 4টা শর্ত বুঝছেন কিনা? 4টা শর্ত বুঝছেন কিনা বোঝান আমাকে। প্রথমত হলো কোনো বিন্দু বিপরীত বিন্দু হতে হবে, বুঝলাম। দুটি স্থান দুই গোলার্ধে হবে, অর্থাৎ একটা যদি এই গোলার্ধে হয় আর একটা ওই গোলার্ধে হবে, একেবারে সিম্পল হিসাব। অক্ষাংশ কয় স্থানের মান ক্ষয় স্থানের সেই মান, অর্থাৎ কয় স্থান যা হবে ক্ষয় স্থান তার বিপরীত মানটা হবে। 70 ডিগ্রি অক্ষাংশ হলে 70 ডিগ্রি
উত্তর অক্ষাংশ হবে। দ্বিরাগিমাংশের ক্ষেত্রে দুটি স্থানের মানের যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে কয় স্থানের মান যদি 70 ডিগ্রি হয় তাহলে পরেরটা হবে কি 180 - 70 = 110 ডিগ্রি। অর্থাৎ এখান থেকে জাস্ট মাইনাস করতে হবে। আবার এটার মধ্যে যোগ বিয়োগ নাই, কিন্তু খালি উল্টা। এখন আপনি দেখেন, আমাকে এটা আপনি লিখে দিবেন, এটা তো বাংলাদেশ, এই জায়গাটা ঢাকা, এই ঢাকার উপরে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা গেছে, আর এখান থেকে গেছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। তাহলে এই যে ঢাকা, এই ঢাকার প্রতিপাদ স্থানের মান কি হবে? প্রতিপাদ স্থানের মান কি হবে? আপনি মানটা দেখি কে লিখে দিতে পারেন। প্রশ্ন আমার বুঝছেন কিনা? ঢাকার মান তো বুঝছি 23.5 ডিগ্রি দক্ষিণ, সরি উত্তর অক্ষরেখা, আর 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। তাহলে এই ঢাকার বিপরীত স্থানের মান কি হবে? ঢাকার বিপরীত স্থানের মান কি হবে? তো ঢাকার বিপরীত স্থানটা কি হবে? মান তো এখন পর্যন্ত কেউ কমেন্ট করেন নাই। 3.5 দক্ষিণ অক্ষাংশ, 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশ। হাসান মাহমুদ। 4 নম্বর পয়েন্টটা হলো দুইটার যোগফল হবে 180 ডিগ্রি। তার মানে একটা পাইলে আরেকটা 180 থেকে মাইনাস করলেই তো আরেকটার মান পেয়ে যাবেন। কিন্তু ঢাকারটার ক্ষেত্রে সহজ, ঢাকারটার ক্ষেত্রে খুবই সহজ, এই জন্য সবাই পাইরা যাব। দাঁড়ান, ই রে মাইরা ফেলাইছে রে। এ ভাই শুভঙ্কর রায়, শুভঙ্কর রায় ঠিক আছে, শুভঙ্কর রায় থ্যাংক ইউ। নাইম ইসলাম থ্যাংকস, আরিফুর রহমান থ্যাংকস, শারমিন সুলতানাত অর্ধেক বলছেন। কিন্তু আপনি যেটা বললেন ভাই আসিফ আহমেদ, আপনাকে তো কিরানো দরকার। আপনি 90 ডিগ্রি দক্ষিণ আর 156.5 ডিগ্রি পশ্চিম হয় কেমনে? এটা কেমনে হয়? আপনি 3.5 ডিগ্রি মাইনাস করছেন। আপনি এখানে পূর্ব দ্রাঘিমাংশ, তার মানে এটা বিপরীত দ্রাঘিমাংশ হবে না? বিপরীত দ্রাঘিমাংশ 90 ডিগ্রি পূর্ব, তাহলে বিপরীত দ্রাঘিমাংশ মানে দ্রাঘিমাংশের ক্ষেত্রে দুইটা 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস যদি 90 ডিগ্রি হয় তাহলে 90 ডিগ্রি পশ্চিম হবে না? এটা পূর্ব হলে এটা পশ্চিম হবে, বিপরীত। শুভঙ্কর রায় আপনি, সরি আসিফ আহমেদ আপনারটা হয় নাই। হ্যাঁ, মোহাম্মদ মনিরুল ইসলাম থ্যাংকস, সুজন মোহাম্মদ থ্যাংকস, সঞ্জিদা তন্নি থ্যাংকস। 3 ও 4 বুঝি নাই। জাহিদ 3 নম্বর হলো অক্ষাংশ ক্ষয়স্থানের যা মান ক্ষয়স্থানের সেই মান, অর্থাৎ বিপরীত মান। প্রথম তো বলা আছে যে বিপরীত বিন্দু হবে, বিপরীত গোলার্ধ হবে। তার মানে অর্থাৎ ক্ষয়স্থান যদি হয় 70 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে, তাহলে ক্ষয়স্থানটা হবে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশে। এই দুইটা শর্ত পূরণ করে তো এখানে আসতে হবে। 4 নম্বরটা হলো দ্রাঘিমাংশ বিপরীত হবে, অবশ্যই দুই গোলার্ধে হবে। পূর্ব গোলার্ধে থাকলে পূর্ব দ্রাঘিমাংশ হলে পশ্চিম দ্রাঘিমাংশ হবে। তাহলে এখানে যদি 90 হয় তাহলে 180 - 90, এখানে 90 ডিগ্রি হবে। হ্যাঁ, অনেকেরই হচ্ছে। থ্যাংক ইউ, সবার হয়ে গেছে প্রায়। আশরাফুল জান্নাত আপনি 180 ডিগ্রি বলছেন কেন? 180 ডিগ্রি মাইনাস 3.5 ডিগ্রি না, দ্রাঘিমার সাথে দ্রাঘিমাংশ করবেন। 4 নম্বর দ্রাঘিমাংশের খেলা। এখানে যদি 90 ডিগ্রি দ্রাঘিমাংশ হয়, এখানে হবে 180 - 90, অর্থাৎ যেটা হয় 180 - 90 90 ডিগ্রি, তাহলে পশ্চিমে চলে যেতে হবে। আচ্ছা, আমরা এটা আগে বের করে নেই। 1 নম্বর শর্ত কোন বিন্দু বিপরীত বিন্দু, ঠিক আছে, এটার বিপরীত বিন্দু হবে, বুঝলাম। দুটি স্থান দুই গোলার্ধ হবে, তার মানে এখানে উত্তর থাকলে এখানে দক্ষিণ হবে, এখানে পূর্ব থাকলে এখানে পশ্চিম হবে। তার মানে উত্তর আছে দক্ষিণে চলে যেতে হবে, আর পশ্চিম পূর্ব আছে পশ্চিমে যাব। তাহলে কোন জায়গায় যাব? ক্ষয়স্থানের মান যেটা হচ্ছে যে দক্ষিণ হয় তাহলে উত্তরে যাব। তাহলে এটা হলো 3.5 ডিগ্রি উত্তর, তাহলে আমি চলে যাব এই জায়গাটায়, আমি চলে যাব এই জায়গাটা। এটা 30.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। আপনি দেখেন, আপনার কাছে ম্যাপ থাকলে দেখবেন মকর ক্রান্তিতে চলে যান, সাথে দক্ষিণ অক্ষরেখায়। বিপরীত এখানে 90 ডিগ্রি পূর্ব, তাহলে আমি চলে যাব 90 ডিগ্রি পূর্ব, যেহেতু আমি 70টা জানি, 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। এখানে পূর্ব আছে, আমি পশ্চিমে চলে যাব।
তাহলে পশ্চিম এখানে ধরেন 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি, এইটা হলো ঢাকার প্রতিবাদ স্থান, এবং এইটাই হলো প্রশান্ত মহাসাগরে চিলির নিকট, এবং এই পাশে যে দেশটা তার নাম চিলি, এইখানে যে দেশটা তার নাম হলো চিলি। এই জন্যই প্রশ্ন আসে যে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। এখন আমার প্রশ্ন, এইটার মান বলবেন, যে বুঝছেন সে কিন্তু পারবেন। দেখি কে পারেন। এইটা পারলে বুঝো যে আপনি বোঝা হয়ে গেছে ইনশাল্লাহ। এটা পারলে আপনার বুঝ কমপ্লিট। ক স্থানের মান চুয়াল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং 77 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 77 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশ, এটার মানটা বলেন। 44 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ আর 77 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশ, তার মান কত হবে? শেখ ফয়সাল 187, প্রথম এটার মানটা বলেন। চুয়াল্লিশ নর্থ, 103 ইস্ট। আসান্দা সরকার বিজয়, অসন্দ ভাই আমার নামটা উচ্চারণ করতে দুঃখিত, আমি বিজয় বললাম। শুভঙ্কর বলছে, ওই শুভঙ্কর যোগ বিয়োগ পারে না রে। রকিবুল থ্যাংক ইউ, তন্ময় এমএস থ্যাংকস, গুড, অনেকেই পারছেন। জাহিদ, মনিরুল, আব্দুল্লাহ, সুজন কুমার, শারমিন রূপা, আতিক তাজওয়ার, আবির হোসাইন, থ্যাংক ইউ। এই শেখ রোকন, আপনি মারি খাইবেন। শেখ রক্তিম আপনার হয় নাই। 77 ডিগ্রি পূর্ব হবে কেন? তামান্না শারমিন, হ্যাঁ থ্যাংক ইউ। রায়হান আলম, আপনারটা হয় নাই। ওই রায়হান, 77 ডিগ্রি পূর্ব হবে কেন? পশ্চিম না, দ্রাঘিমাংশ ক্ষেত্রে কি হবে? দুইটার যোগফল 180 ডিগ্রি হতে হবে না? এটা তো 44 ডিগ্রি দক্ষিণ, তার মানে এটা হবে 3 নম্বর শর্ত অনুসারে 44 ডিগ্রি উত্তর হবে, উত্তর অক্ষাংশ। আর 77 ডিগ্রি 180 ডিগ্রি -77 ডিগ্রি, এটা পূর্ব আর পশ্চিম আছে, হবে পূর্ব, তার মানে 103 ডিগ্রি পূর্ব। দুইটা মিললে 180 ডিগ্রি হতে হবে। 103 ডিগ্রি পূর্ব, রাইট। রায়হান হয় নাই, আশরাফুল হয়েছে, আতিক তাজওয়ার, শারমিন সুলতানা, আরফিন রহমত, আশরাফুল জান্নাত মুমো, গুড, অনেকেই পারতেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। রুবাইয়া সুলতানা, ডলার মাহমুদ, বিষ্ণুদেব, রায়হান সিদ্দিক, সাথী আকান্দ, নাজনীন দীপ্তি, শেখ ফয়সাল এইবার হয়েছে, রাইট, থ্যাংক ইউ। 123 লিখছেন কে আবার? ঠিক আছে, তার মানে 40 ডিগ্রি উত্তর, এখানে 26 ডিগ্রি, তার মানে এটা হলো 44 ডিগ্রি। ধরেন এটা 44 ডিগ্রি উত্তর, তাহলে হবে 70 ডিগ্রি পশ্চিম, তাহলে 180 ডিগ্রি থেকে 70 ডিগ্রি মাইনাস করলে 103 ডিগ্রি পূর্ব, তার মানে পূর্ব যাবে 103 ডিগ্রি। এটা যদি 92 ডিগ্রি হয়, এইটা হবে 103 ডিগ্রি, তার মানে এই যে এইটা হবে, আমি যদি দক্ষিণ বলি
44 ডিগ্রি, ধরলাম এটা 44 ডিগ্রি দক্ষিণ, 77 ডিগ্রি পশ্চিম, তার মানে 90 যদি এটা হয় তাহলে এটা 77 ডিগ্রি। এই যে এই জায়গাটার বিপরীত স্থান হলো এইটা, আর এটা খুললে এখানে পাওয়া যাবে। ব্যাপারটা বুঝছেন? দেখেন এটা এখান থেকে যতটুকু পিছাইছে, এখান থেকে যতটুকু আগাইছে, তার মানে এটার বিপরীত এখানে। ক্লিয়ার? আই থিঙ্ক বুঝতে পারছেন। তাহলে প্রতিপাদ স্থান পেলাম আমরা, সূত্র হলো 4টা। দুটি স্থান 2 গোলার্ধে হবে, বিপরীত বিন্দু হবে, অক্ষরেখার ক্ষেত্রে বিপরীত অক্ষাংশ হবে, দ্রাঘিমাংশের কিন্তু 180 ডিগ্রি থেকে ওটা মাইনাস করতে হবে, তাইলেই পাওয়া যাবে। আসি এখন হলো কয়টা বাজে রে? 9টা, 9 না, সমস্যা নেই। স্থানীয় সময় আর একটা হলো প্রমাণ সময়। স্থানীয় সময়, প্রমাণ সময়। স্থানীয় সময়টা হলো, স্থানীয় সময় হলো সূর্য মাথার উপরে থাকলে, এটা স্বাভাবিক হিসাব। সূর্য মাথার উপরে থাকলে দুপুর 12টা ধরা হয়, এটা স্থানীয় সময়, এবং এখান থেকে সবগুলো ভাগ করে। প্রমাণ সময় হলো, প্রমাণ সময়টা পরে যায়, একটু পরে যায়। স্থানীয় সময় দ্রাঘিমাংশ দেখে গ্রিনিচ রেখা থেকে সময় নির্ধারণ, অর্থাৎ দ্রাঘিমাংশ দেখে গ্রিনিচ রেখা থেকে সময় নির্ধারণ, এইটা যে যন্ত্রের মাধ্যমে করা হয়, স্থানীয় সময় যেটা নির্ধারণ করে, এটা সঠিক জানা যায় ক্রোনোমিটার থেকে। এই পরীক্ষায় কিন্তু এটা আসে ক্রোনোমিটার থেকে। এই যে 31তম BCS এ একটা প্রশ্ন আসছিল যে অক্ষাংশ মাপা হয় কিসের মাধ্যমে, অক্ষাংশ দ্রাঘিমাংশ মাপা হয় কিসের মাধ্যমে। এটা ক্রোনোমিটার না সেক্সট্যান্ট, এটা নিয়ে পুরো মারামারি অবস্থা ছিল। ঠিক আছে, 31তমতে আমি এটা নিয়ে খুব সময় নষ্ট করছি, কারণ এই একটাই MCQ হইলে হয়তো আমার হয়ে যাবে, বুঝছেন। আমার 2টা MCQ মনে করেন খুব হয়েছিল, এই ক্রোনোমিটার সেক্সট্যান্ট আর একটা ছিল কোলেস্ট্রল, এবং 2টা উত্তরই ওই বিগত প্রশ্ন ছিল, বিগত প্রশ্নের উত্তরটা ভুল ছিল 2টাই। আমি ওরাকল গাইড পড়ছিলাম, ঠিক আছে, তো ওখানে 2টা প্রশ্নের উত্তরই ভুল ছিল, আমি ওই 2টা প্রশ্নে বাস খেয়ে গেছিলাম, আমার টিকে নাই। দেখেন এখানে বিষয়টা হলো, দ্রাঘিমাংশ থেকে গ্রিনিচ রেখা থেকে সময় নির্ধারণ হলো ক্রোনোমিটার, অর্থাৎ 1 ডিগ্রি ব্যবধানে সময়ের পার্থক্য 4 মিনিট। 1 ডিগ্রি ব্যবধানে সময়ের পার্থক্য 4 মিনিট, তার মানে এইটা বোঝাচ্ছে, আপনারা অনেকে এটা পারেন, এটা 16 ডিগ্রি মানে গ্রিনিচ রেখা, এটা গ্রিনিচ রেখা, তার মানে আমাদের এখানে 90 ডিগ্রি অবস্থানে আসি, সেক্ষেত্রে এই জায়গা থেকে এই জায়গাটা, অর্থাৎ 90 × 4 = হলো 360 মিনিট। 360 মিনিটকে 60 দ্বারা ভাগ দিলে 6 আওয়ার,
অর্থাৎ এটা দিয়ে ভাগ দিলে হয় কি 6 আওয়ার, এবং সেটা হলো এই গ্রিনিচ টাইম থেকে পূর্বে হলে প্লাস হয়, অর্থাৎ পূর্ব দিকে যত যাবে প্লাস, পশ্চিমে যত যাবে তত হবে মাইনাস। তা সেক্ষেত্রে আমাদের ঢাকার যে এই ঢাকার স্থানীয় সময়, সেই সময়টা হলো ঢাকার স্থানীয় সময়, এটা দিয়ে সহজভাবে একটু বুঝাই। ঢাকার স্থানীয় সময় জিএমটি প্লাস 6, জিএমটি মানে গ্রিনিচ মিন টাইম, গ্রিনিচ মিন টাইম। এখানে প্লাস 6 হলো কেন? কারণ হলো এটা পূর্ব দিকে, কারণ সূর্য পূর্ব দিকে ওঠে, এজন্য যত পূর্বে যাব এই সময় থেকে এটা যোগ করতে হয়। আমাদের এখন বাজে 9টা 15, ঠিক ওদের এখন বাজছে 3টা 15, লন্ডনে এখন 3টা 15, আমরা রাত 9টা 15। এটা এখন একটা বিষয়, যদি আপনার এই সমস্যাটা দেখা দেয় যে একটা জায়গার স্থানের মান থাকবে, স্থানের মান থাকবে হলো এই রকমের, ধরেন টোকিও, টোকিও এই অবস্থানটা হলো ধরেন ওখান থেকে ধরেন আছে 110 ডিগ্রি 15 মিনিট। এইটা তাহলে স্থানীয় সময়টা কত হবে? গ্রিনিচ থেকে অর্থাৎ জিএমটি থেকে টোকিওর অবস্থান হলো এত দূরে ধরেন, তাহলে সেক্ষেত্রে 110 ডিগ্রি 15 মিনিট যদি হয়, তাহলে এটা কি বার করবেন? 110 × 4 ইকুয়াল টু হলো 440 মিনিট। আর অপর দিকে 15 মিনিট, এটাকেও গুণ দিবেন 4 দ্বারা, এটাকেও 4 দ্বারা গুণ দিবেন, তাহলে এটা হবে 60 মিনিট না, 15 মিনিট ইন্টু হলো 4, 4 15 60, এই 4 15 যে 60, এই 60কে আবার ভাগ দিবেন 60 দ্বারা, তাহলে হলো 1 মিনিট। এটা বের করার নিয়ম হলো এইটা ভাগ 60, তাইলেই হবে। এইটা ভাগ হলো 60 মিনিট বাড়ি করার ক্ষেত্রে। তার মানে এটা যখন হবে তখন বুঝতে হবে যে এখানে 1 মিনিট আছে, তার মানে 441 মিনিট দূরে। এর ঘন্টায় নিয়ে নেবেন, তার মানে এত ঘন্টা এত মিনিট এর অবস্থান। আর আমি এটা বুঝাচ্ছি যে আমরা ডিগ্রিটাই সবাই মাপি, কিন্তু মিনিটটা মাপি না। মিনিটটা মাপার ক্ষেত্রে ওইটাকে 4 দিয়ে গুণ দেবো, বাট ভাগ দেবো কি দ্বারা? 60 দ্বারা। এখন জিএমটি প্লাস 6, ঠিক তেমনি আপনি যদি বলেন এখানে 40 ডিগ্রি, তাহলে এটার মান, এটার কি হবে? 40 ডিগ্রি দূরে থাকলে এখানে হবে 440 হলো 80 মিনিট মাইনাস জিএমটি মাইনাস 80 মিনিটস, তার মানে 1.2 আওয়ার। 1.2 না, মানে 1 hour and 20 minutes। এই দুইটা এক শব্দটা লিখে নেন। ওরা কিছু কমেন্ট করতেছে? আসতেছে না? আল্লাহ, এক ডিগ্রি ব্যবধানে সময়ের পার্থক্য হলো 4 মিনিট। আপনি এখান থেকে 92 ডিগ্রিতে যাবেন, সেখানে এখান থেকে 1 ডিগ্রি 4 মিনিট, তার মানে এখানে 8 মিনিট আগে 8 মিনিট প্লাস হবে, অর্থাৎ প্রতি ডিগ্রিতে 4 মিনিট করে বাড়বে। ভারতে আগে 3টা ছিল টাইম জোন, পরে 2টা হয়েছিল, এখন একটা। ভারতে একটাই করে, ওরা হিসেব করে যে ওদের নিজের মতো করে। আপনি দেখেন আমাদের টাইম জোনে পড়ে যাচ্ছে, দাঁড়ান, এই সেন্টেন্সটা লেখেন, এই সেন্টেন্সটা লিখে নেন। ধীরাগিমা বের করতে, সেন্টেন্সটা লেখেন আমার সাথে। 2টা সেন্টেন্স, একটা ক্রোনোমিটার লিখছি, ওই বাক্যটার নিচে দাগ দিয়ে রাখেন। ধীরাগিমা বের করতে হলে উক্ত স্থানের, ধীরাগিমা বের করতে উক্ত স্থানের আকাশে
সূর্যের অবস্থান সেক্সট্যান্ট যন্ত্রের মাধ্যমে বা যন্ত্রের সাহায্য নিতে হয়। সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্য নিতে হয়, অর্থাৎ দ্রাঘিমা বের করতে হলে সেক্সট্যান্ট যন্ত্র, আর যদি সময় বের করতে হয় তাহলে ক্রোনোমিটার। আপনি দেখবেন যে কোনটা বের করতে বলছে। যদি দ্রাঘিমা বের করতে বলে, যে দ্রাঘিমা বের করার জন্য জাহাজে বা শিপ যারা চালায়, বিমান চালায়, তারা কোন যন্ত্রের সাহায্যে দ্রাঘিমাংশ বের করে, দ্রাঘিমাংশ বের করলে সেক্সট্যান্ট, আর স্থানীয় সময় বের করতে বলে গিনিস থেকে সময়টা বের করতে বলে তখন তারা সাহায্য নেয় কি ক্রোনোমিটার। এই দুইটা বাক্য খুব ইম্পর্ট্যান্ট। সময় বের করতে হলে ক্রোনোমিটার, দ্রাঘিমা বের করতে বলে সেক্সট্যান্ট। এবং এগুলো পরীক্ষায় 31তমতে আসছিল। আমার জীবনটাকে তামা তামা করে ফেলাইছিল এই একটা এমসিকিউ। তাহলে গ্রিনিচ থেকে পূর্বে গেলে প্লাস হবে, গ্রিনিচ রেখা থেকে পূর্বে গেলে প্লাস, গ্রিনিচ রেখা থেকে পশ্চিমে গেলে মাইনাস। সময়টা মাইনাস করতে হয়, যত ডানে যাবে প্লাস, বামে গেলে মাইনাস। দেখেন, আমি যখন ঢাকার সময় এখন রাত 9:15, এটা হলো স্থানীয় সময়। যেটাকে বলা হয় ডিএসটি, অর্থাৎ ঢাকা স্ট্যান্ডার্ড টাইম। আর আমি যখন বলবো ঢাকার সময় এখন 3:15 PM GMT, 3:15 PM GMT, এটা হবে প্রমাণ সময়। PM GMT, এটা হবে প্রমাণ সময়। সরি, এই লাইনটা কেটে দেন, স্থানীয় সময়। এখন প্রমাণ সময়টা কি দেখেন, আমার তো বাংলাদেশটা এই যে, এই বাক্যটা কেটে দিয়েন, আমার এখান থেকে 90 ডিগ্রি গেছে, 90 ডিগ্রি। তার মানে এই যে টাইমটা, এটা 9:15, কিন্তু এটা তো গেছে 92 ডিগ্রি দিয়ে, এটা তো গেছে 92 ডিগ্রি, এটা তো কক্সবাজার। এখন কক্সবাজারে হওয়ার কথা কত, 9:23। এটা হওয়ার কথা না, 9:23, এই একই সময় এখন। কারণ 92 ডিগ্রি, 2 ডিগ্রি ডিফারেন্স, 2 ডিগ্রি ডিফারেন্স থাকার কারণে এখানে 1 ডিগ্রি ব্যবধানে সময় পার্থক্য 4 মিনিট। তাহলে 2 ডিগ্রিতে কত হবে, 8 মিনিট। তাহলে 15 আর 8 হলো 9:23 হওয়ার কথা। কিন্তু কক্সবাজার কাকে ফলো করে, ঢাকাকে। কারণ ও কিন্তু আলাদা টাইম বলে না, কারণ বাংলাদেশের সময়, স্থানীয় সময় বা প্রমাণ সময় একটাই, বাংলাদেশের সময় একটাই। কারণ এখানে 8 মিনিটের ডিফারেন্স, যেটা বাংলাদেশ অ্যাকসেপ্ট করে নিয়েছে। কিন্তু আমরা এই বিষয়টা বুঝতে পারি যে কক্সবাজার আসলেই ওর সময়টা যে বেশি, সেটা বুঝতে পারি ও যখন আগে ইফতারি করে ফেলে। আর ও যখন রাজশাহী, ও যখন ওর 16 মিনিট পরে ইফতারি করে, তখন বুঝতে পারি যে আসলে এটা 8 মিনিট, এটা 88 ডিগ্রিতে। তা 90 ডিগ্রি থেকে 88 ডিগ্রি 4 মিনিট, 2 ডিগ্রিতে 8 মিনিট পার্থক্য। তখন বুঝতে পারি যে আসলে ও কেন 8 মিনিট পরে ইফতারি করে। আমি ঢাকায় বসে ইফতারি করি, তার 8 মিনিট পরে কেন রাজশাহীতে ইফতারি হয়, কারণ ও দূরে আছে। কিন্তু ও মানে কাকে,
আমার এই ঢাকার স্থানীয় সময়টা কি মানে, তার মানে আমার ঢাকার স্থানীয় সময় যা, এই বাংলাদেশের প্রমাণ সময়ও তা। অর্থাৎ বাংলাদেশের প্রমাণ সময় হলো কয়টা? একটা। ঢাকার স্থানীয় সময়কে বাংলাদেশ প্রমাণ সময় হিসেবে মেনে নিয়েছে। কিন্তু যেই দেশটা চওড়া, যেমন এই যে ইউএসএ, এবং ইউএসএর এখান থেকে এখানে প্রায় 55 ডিগ্রি ব্যবধান, আর এই জায়গা থেকে এই জায়গায় 55 ডিগ্রি ব্যবধান, তার মানে 55 ডিগ্রি করলো 200 মিনিট। 200 মিনিট মানে 3 ঘন্টা। যদি এখানে সকাল 7টা বাজে, ঠিক ওই সময়টায় এখানে যদি 7টা ধরে, দেখা যাবে এখানে 7টার সময়, মানে 7টার সময় এখানে সূর্য উঠে গেছে, আর এখানে 7টার সময় এখন রাত আছে। এই জন্য যুক্তরাষ্ট্রে এরকমের কয়েকটা জোনে ভাগ করা হয়েছে। তার মানে যুক্তরাষ্ট্রে হলো প্রমাণ সময় হলো 4টি। এই জন্য যুক্তরাষ্ট্রের এই সময়টা একটুকের জন্য একটা সময়, একটুকের জন্য একটা, একটুকের জন্য একটা, একটুর জন্য একটা। বাংলাদেশে প্রমাণ সময় হলো একটা, যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় হলো 4টি, কানাডার প্রমাণ সময় হলো 5টি। যুক্তরাষ্ট্রের 4টি, কানাডার প্রমাণ সময় 5টি। ইনশাল্লাহ বাকি অংশ আগামীকালকে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, কোশ্চেন করেন। কি আছে? কোশ্চেন করছিল, তারা কল দিছিল নাকি? দেখা যায় না ভাই, কিছু বলবেন নাকি? কোনো কোশ্চেন? সূর্যের হাইড্রোজেন হিলিয়ামের পরিমাণ 55% এবং 40% বলেছেন। নায়েব আলী ভাই বলছে 73% আর 25%। নেটেও তা লেখা, কোনটা ঠিক? আমি তো বই থেকে দেখছি। আচ্ছা, এটা দেখবো না আমি, বইতে তো তাই ছিল। প্রমাণ সময় বুঝেন নাই? ঢাকার স্থানীয় সময় যা, বাংলাদেশ সবাই একই টাইম। রাজশাহী যদিও 8 মিনিট পিছিয়ে আছে, কক্সবাজার যদিও 8 মিনিট আগায় আছে, কিন্তু তারা সবাই ঢাকার সময়টা কি মেনে নেয়। অর্থাৎ যে সময়টাকে তারা মেনে নেয় এটাই হলো প্রমাণ সময়। অর্থাৎ ঢাকার স্থানীয় সময় যা, এটাই কক্সবাজার এবং রাজশাহীরও সেই সময়টা, কিন্তু আসলে তো সেই সময় হওয়ার কথা না। 8 মিনিট এখান থেকে এখানে 16 মিনিট পার্থক্য হওয়ার কথা, কিন্তু সবাই একটা টাইমকে মেনে নিচ্ছে, কারণ এখানে এই সময়টা সবাই একই টাইমে, টাইম জোনটা একই তারা মেনে নিচ্ছে, যে এটা আমাদের সবার একই টাইম। আমরা যদি এখন যদি বলে যে আমি এখানে 9টা 23, এখানে 9টা 26, তখন জিজ্ঞেস করতে ভাই আপনি রাজশাহী 9টা 23 নাকি কক্সবাজার 9টা 23, তখন জিজ্ঞেস করবে না? একটা বেসিক বইতে 6টা দেওয়া আছে কানাডার স্ট্যান্ডার্ড টাইম, এটা 9-10 ভূগোল বইতে 6টা ছিল, আর আমরা এই বইতে পড়ছি 5টা। এই বইতে 5টা, ভূগোল বইতে 6টা। ভারতের ক্ষেত্রে কি বাংলাদেশ, ভারতেও কানাডার টাইম জোন একটা। কানাডার স্ট্যান্ডার্ড টাইম 6টা দেওয়া বেসিক বইতে, বললাম না ওটা ভূগোল বইতে দেওয়া আছে, কিন্তু এই বইতে তো আমরা পাইছি 5টা 21 সালের বইতে। কি করবো এখন বলেন? হ্যাঁ, পূর্ব পশ্চিম যেখানেই দেখ 4 দিয়ে গুণ হবে, রাইট রূপক। রাজশাহী তো ঢাকার থেকে এগিয়ে না, ওরা পশ্চিমে না, তাই মাইনাস হবে, পশ্চিমে বিয়োগ হয় সবসময়। ভাই বইতে তো গুরুমণ্ডল 1885 কিলোমিটার পুরু বলছে, দশমিক কেন 2.885 না, আর ভাই 1885 ভাই, দুঃখিত, ওটা পয়েন্ট হবে না। বই 55 এবং 44 দেয়া, আমরা বই থেকে পড়ছিলাম, বইতে এটা দেয়া ভাই, আমার কিছু করার নাই। বিশ্ব পরিচয় বইয়ে 55 এবং 44 দেয়া। দ্রাঘিমা রেখার জিএমটি 40 ডিগ্রিটা বুঝি নাই। জিএমটি 40 ডিগ্রি বুঝেন নাই? 40 ডিগ্রি মানে হলো 40 ডিগ্রি পশ্চিম। 40 ডিগ্রি পশ্চিম যেটা দেখাইছিলাম সেটা হলো যে এই জিএমটিতে যদি সকাল 10টা বাজে, এটা জিএমটি মনে করেন, তাহলে এখানে 40 ডিগ্রি পশ্চিম, তাহলে এখানে 40 × 4 =
সরি 160 মিনিট, 4 4 16 হলো 160 মিনিট। এখন 60 মিনিট যদি হয় 6 দিয়ে ভাগ দিলে 60 দিয়ে ভাগ দিলে এটা হবে 2 ঘন্টা 40 মিনিট। তার মানে এটা হবে 2 ঘন্টা 40 মিনিট মাইনাস পশ্চিমে বসে না, তাহলে জিএমটি থেকে এই জায়গাটার স্থানীয় সময় হবে 2 ঘন্টা 40 মিনিট মাইনাস। যদি এখানে 10টা হয় তাহলে এখানে হবে আপনার সকাল 7টা 20, সকাল 7টা 20 হবে এখানে, কারণ 2 ঘন্টা 40 মিনিট সে পিছিয়ে আছে, মাইনাস করতে হবে। নেক্সট হচ্ছে পিডিএফ দেওয়ার কথা। হ্যাঁ, পিডিএফটা দেবো কালকে, শুক্রবার দিন তো। আচ্ছা, ওটা আমি ভুলে গেছিলাম, থ্যাংক ইউ। পিডিএফটা দেবো কালকে, রিটেনারটা দেবো। আপনাদেরটা কালকে দিতে না পারলে পরশু দিন দেবো ইনশাল্লাহ। ঢাকার আগে রাশি ইফতার করবে, জীবনও না, কক্সবাজার ইফতার করবে ঢাকার আগে। অক্ষ অক্ষাংশের মধ্যে ডিফারেন্স কি? কিছুই না। অক্ষ মানে অক্ষ হলো একটা ওই ভিত্তি, অক্ষ মানে ভিত্তি, আর অক্ষাংশ হলো যেই রেখাটা যায় ওই রেখার মানটা হলো অক্ষাংশ। পরিবেশন যেখানে যাক 4 দিয়ে গুণ হবে সবসময়, ঠিক আছে? 4 দিয়ে গুণ। ধন্যবাদ, আজকে বেশ কিছু জিনিস কিলে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।